দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা? trigonometric ratio of angle, any angle and associate angles for class 11। ঠিক আছে, তো দেখো আমি না কোনো কন্টেন্ট ক্রিয়েটর, না ইউটিউব আমার কেরিয়ার, সুতরাং ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি কিংবা পড়াচ্ছি, তো এগুলোর উদ্দেশ্য যে ইউটিউবে পড়াবো এমন কোনো কিছু নয়। এটা স্পেশালি যারা মূলত আমার কাছে ক্লাস 10 পড়ে এসেছো, অথবা যারা সায়েন্স নেবে ভাবছো এবং ক্লাস 10 আমার কাছে যারা পড়ো, তাদের তারা যারা যারা ভাবছো সায়েন্স নেবে, কেবলমাত্র তাদের উদ্দেশ্য করে আমি এই ক্লাসটা করছি। ক্লাসটা কি তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু করছি না। একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনো। যে সায়েন্স নিয়ে ভাবছো কিন্তু বুঝতে পারছো না যে কতটা কঠিন হবে, বা ম্যাথসটা, বা যদি ম্যাথস নাও কতটা সহজ হবে, এই পরিপ্রেক্ষিতে আমি ক্লাসটা করছি। যে আমাদের মানে ম্যাথস তো পুরো একদিনে আমি বুঝিয়ে ফেলবো না যে কঠিন হবে কি সহজ হবে, বা কতটা কেমন কি লাগবে তোমাদের, সেই পরিপ্রেক্ষিতে পুরো একদিনে বুঝিয়ে ফেলবো না। তো আমরা মূলত যেটা করছি, বা আমি যেটা করছি তোমাদেরকে, না আমি ইন্টারেস্ট জোগাচ্ছি যে তোমরা ম্যাথস নাও, না কিছু, আমি শুধু তোমাদেরকে জাস্ট এটা পর্যবেক্ষণ করে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি যে ম্যাথসটা কেমন টাইপ, বা কেমন কি শুরু হচ্ছে, বা এই ক্লাস 11 এর ম্যাথসটা কেমন হবে বা হতে চলেছে। হুম, যেটা দেখে অন্তত পক্ষে একটু আইডিয়া পাও যে যে আমি পারবো কিনা, বা আমি যতটা জানি বা যতটা ক্লাস 10 জেনেছি তার উপর বেস করে আমি কি সত্যিই ম্যাথসটা আমার পক্ষে ভালো লাগবে বা ইন্টারেস্ট লাগবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ক্লাসটা মূলত নিচ্ছি। হুম, খুব স্পেশালি যারা আমার কাছে পড়েছে তাদের জন্য আমি একটুখানি এটা দিচ্ছি। অন্য কারোকে উদ্দেশ্য করেও খুব একটা আমি বলছি না যে তোমরা ম্যাথস নেবে বা ম্যাথস নিয়ে তোমরা এগোবে, বা তোমরা পিওর সায়েন্স নিলে সেক্ষেত্রে তো ম্যাথস থাকবেই। ঠিক আছে, চলো আর কিছু না বলেই আমরা একটুখানি পড়াশুনো করি। দেখো সিলেবাস হেন তেন, অনেক বড় অনেক ছোট, সেই সমস্ত কিছু নয়। আমি সিলেবাস সম্পর্কেও কিছু বলছি না, এবং আমাদের কাছে কোনো বই নেই। শুধু জাস্ট তুমি একটা খাতা তোমার পাশে নাও, এবং একটা খাতা, কিচ্ছু লাগবে না, একটা খাতা এবং একটা পেন নিয়ে জাস্ট বসে পড়ো। বসে পড়ে জাস্ট আমি পাই টু পাই কি বলছি একটু খেয়াল করো। ঠিক আছে, চলো। দেখো আমরা ক্লাস 10 কি কি করেছি, বা আমরা ক্লাস 10 পর থেকে ক্লাস 11 ঢুকবো কি করে, বা কি দরকার, কি প্রয়োজনীয়, বা কতটা কি জানছি, কি ব্যাপার। দেখো আমরা ট্রিগোনোমেট্রি পড়ে এসেছি, তাই না? ট্রিগোনোমেট্রিতে আমরা একটা টেবিল করে এসেছি। কি টেবিল ছিল সেটা? সেটা এরকম ধরনের ছিল যে সাইনের ভ্যালু ফাইন্ড করা, কসের ভ্যালু ফাইন্ড করা, তারপরে হচ্ছে তোমার ট্যান, কট, কোসেক, সেক, হ্যাঁ, কোসেক, সেক, এগুলোর ভ্যালু ফাইন্ড করা আমরা করেছি। কেমন করে করেছি? না, আমাদের কাছে কতগুলো অ্যাঙ্গেল থাকতো বা কোণ থাকতো, সেই কোণগুলোর বা অ্যাঙ্গেলগুলোর মান কিন্তু আমরা বার করতাম। বা আমাদের কাছে একটা ছক দেওয়া ছিল, একটা টেবিল ফর্ম করা ছিল, যে টেবিল থেকে আমরা সেই ভ্যালুগুলো পড়েছি বা মুখস্থ করেছি, তাই না? তো দেখো, এই আমরা কি কি জানি, যে 0 ডিগ্রির ভ্যালু আমরা জানতাম, আর কি জানতাম, 45 ডিগ্রির ভ্যালু জানতাম, আর কি জানতাম, 30 ডিগ্রির ভ্যালু জানতাম, বা জানতাম, এখনো জেনেছি, মনে আছে, কোনো অসুবিধা নেই। তারপরে 90 ডিগ্রির ভ্যালু আমরা বার করেছি বা জেনেছি, 60 ডিগ্রির ভ্যালু আমরা বার করেছি বা জেনেছি। তাহলে এই কতগুলোর ভ্যালু আমরা সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এইগুলোর জন্য আমরা বার করেছি। ক্লিয়ার? তাহলে এগুলোর জন্য আমরা যেটা বার করেছি, বা আমরা যে টেবিলটা মুখস্থ করেছি, এবং সেই টেবিলে এইগুলোর ভ্যালু বা মানগুলো দেওয়া ছিল, আমরা পর 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 স্টেপ বাই স্টেপ মুখস্থ করেছি। আচ্ছা, কখনো কি মনে হয়নি যে এর বাইরেও কোনো কিছু মান হতে পারে?
কারণ শুধু তো 90 ডিগ্রি, সর্বোচ্চ সর্বনিম্ন মান 0 ডিগ্রির জানতাম আর সর্বোচ্চ মান 90 ডিগ্রির জানতাম। এর বাইরে তো আমরা কিছু জানি না। এবার এর মাঝে মাঝে এই কয়েকটা ভ্যালু আমরা জেনেছি বা জানতাম, কিন্তু এর বাইরে কি ভ্যালু হতে পারে না? 90 ডিগ্রির কি বেশি কোনো ভ্যালু সাইন কস টেনের জন্য হতে কি পারে? এই প্রশ্নটা আমাদের কিন্তু কারুর কারুর মনে জেগেছে, কারুর কারুর মনে জাগেনি। তাহলে আমি বলছি তোমায় যে না, আমি এই 90 ডিগ্রির বড় ভ্যালুও কিন্তু বার করতে পারবো, বা 90 ডিগ্রির বড় ভ্যালুও আমাদের কিন্তু আমরা বার করার চেষ্টা করব, যে দেখি হয় কিনা। ধরো আমি তোমাকে বললাম যে 1050 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটা মানে 1050 ডিগ্রি, মানে আমি সাপোজ একটা বললাম যে সাইন 1050 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটাও বার হতে পারে, বা এর ভ্যালুটাও আমি জানতে পারি না কি পারি। তাহলে সুতরাং আমি বলতে চাইছি এটাই, যে 90 ডিগ্রি সব থেকে বড় ভ্যালু নয়, এর বাইরেও 1050, বা তুমি যদি বলো যে 3000, 4000, 5000 এরকম ভ্যালুও কিন্তু আমরা বার করতে পারি, বা এই ভ্যালুগুলো জানতে পারি। এবার তোমার মনে কোয়েশ্চেন যাচ্ছে, স্যার তাহলে এই যে এত বড় বড় ভ্যালু আমাদের কি আবার এরকম বড় বড় টেবিল মুখস্থ করতে হবে? আমি বলবো একদম না। তাহলে তুমি কত টেবিল মুখস্থ করবে? অনেক বড় বড় ভ্যালু, আমি বললাম অনেক বড় বড় ভ্যালু আমরা বার করতে পারি। তাহলে সেই টেবিলগুলো কিন্তু তোমায় মুখস্থ করতে হবে না, কিন্তু আমরা হাতে কলমে দেখি তো সেই ভ্যালুগুলো বার করতে পারি কিনা। ভালো করে দেখো, তাহলে আমি বললাম কি, যে এর বড় ভ্যালু আমি বার করতে পারি। আমরা 90 পর্যন্ত ভ্যালুগুলো বার করা শিখেছিলাম, বা 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালুটা বার করতে পারতাম, কিন্তু 90 ডিগ্রির বড় ভ্যালুও বার করতে পারি। কত বড় হলো? অনেক বড় ভ্যালু বার করতে পারি, বা করার আমরা চেষ্টাও করতে পারি, এবং সেটা হবে, এবং তার একটা ভ্যালু আমাকে দেবে, এবং সেটা আমরা বার করতে পারবো। সুতরাং তাহলে এই বারটা করার জন্য আমার কি কি লাগবে, কি কিরকম ভাবে বার করব, কি প্রসেস, দেখো তো আমরা বুঝতে পারি কিনা যে এর বড় ভ্যালু বার করা পসিবল কিনা। আচ্ছা, এর বড় ভ্যালুর কথা ছাড়ো, আমরা বড় ভ্যালু বার করব বলেছি যখন, আজকের বার করেই দেখাবো, এবং সেটা শিখবো যে কি করে এই 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু পসিবল বা পাওয়া পসিবল হবে আমাদের পক্ষে। সুতরাং দেখো, আমি তার আগে আরেকটু কয়েকটা জিনিস বলি। সাপোজ তোমাকে আমি বললাম, ভালো করে বোঝো, একদম প্যানিক হবে না, ধীরে সুস্থে বোঝার চেষ্টা করো, বা বোঝো তো, দেখো তো এই জিনিসটা আমি যেটা বলছি সেটা জানো কিনা। এইটা কিন্তু অলরেডি তোমরা জানো। সাপোজ এইটা তোমার কাছে কি বাবা, এইটা হচ্ছে তোমার কাছে একটা লাইন, স্ট্রেট লাইন। তুমি বলবে হ্যাঁ স্ট্রেট লাইন, আমি বলবো হ্যাঁ তাই ঠিকই ধরেছো, এটা একটা স্ট্রেট লাইন। তাহলে এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটা আরো একটা স্ট্রেট লাইন। এবার এই যে দুটো যে স্ট্রেট লাইন আমি তোমাকে বলছি বা বললাম, এই স্ট্রেট লাইনের আমরা কি জানি বাবা, যে এই দুটো স্ট্রেট লাইন এরকম হলে আমরা গ্রাফ ড্র করার সময় বা গ্রাফ আঁকার সময় এইটা তুমি পেয়েছো কি, এটা তুমি পেয়েছো এক্স অ্যাক্সিস। তাহলে এই দিকে হতো আমাদের এক্স ড্যাশ, তাই না? তাহলে এই দিকে হতো আমাদের ওয়াই, তাহলে এই দিকে হতো আমাদের ওয়াই ড্যাশ, এরকম। তাহলে একটা দুটো লাইন ড্র করছি, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। দেখো, আর একটা আমি পড়ানোর বাইরে একটু বেরিয়ে একটা কথা আমি বলি, যেটা একটুখানি পড়ানোর বাইরে, এগুলোর বাইরেই বলছি, যে আমরা যখন না পড়াশোনা করতাম, আমাদের আমরা যখন ক্লাস টুয়েলভে পড়তাম, এরকম সময় একজন টিচার আমাদের বলেছিলেন যে যদি তুমি সায়েন্স নিতে চাও বা সায়েন্স নিয়ে পড়তে চাও না, তাহলে টিচার খাতায় যদি ডট আঁকে বা একটা ডট যদি দেয়, তাও কিন্তু তুমি তোমার খাতায় আঁকবে, সেই ডটটাই তুমি তোমার খাতায় লেখো। তার মানে কথা হলো এটাই, টিচার যাই লিখুক না কেন তোমাকে সবটা লিখতে হবে। সুতরাং আমি তোমাদের এটা বলছি এই কারণেই, যে আমি যে এই পরপর স্টেপ বাই স্টেপ যাই লিখছি না কেন, হয়তো কোনোটা অগোছালো করে লিখছি, কিন্তু তুমি তোমার খাতায় সেটা লেখো, তাহলে তোমার অ্যাটলিস্ট মনে পড়বে করার সময় বা পড়ার সময়, যে আমি ওইটা লেখার সময় কি কি বলেছি। তাহলে সুতরাং আমি যে এই লাইনটা ড্র করেছি, এটাও তুমি খাতায় আঁকো, দেখো খুব ভালো ভালো লাগবে। এখন তো তোমাদের পড়াশোনা নেই খুব বেশি, কারণ সবে পরীক্ষা দিয়ে উঠেছো, একটুখানি দেখো না যে কি হচ্ছে না হচ্ছে, একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। চলো একদম আবার পড়ায় ফিরে যাই। তো দেখো, তাহলে এইটা হচ্ছে আমার কাছে একটা
দুটো লাইন বা দুটো অ্যাক্সিস বা দুটো অক্ষ বলি, একটাকে এক্স অক্ষ বলতাম আর একটাকে ওয়াই অক্ষ বলতাম, ঠিক আছে না? এবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে যে ডটটা আমি দিয়েছিলাম তখন, এই ডটটা ধরো এটা, আচ্ছা আচ্ছা বলো তো এই ডটের চারিদিকে অ্যাঙ্গেল কত? অবশ্যই তুমি বলবে স্যার এটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিকই বলেছো। তার মানে একটা আমরা ছোটবেলায় পড়েছি যে একটা স্ট্রেট লাইন, তার চারিদিকে অ্যাঙ্গেল, চারিদিকে যদি অ্যাঙ্গেল বলি তাহলে 360, যদি স্ট্রেট লাইনের উপরে কোনো অ্যাঙ্গেল বলি বা কোণ বলি এটা হচ্ছে 180, তাই না? তাহলে খুব সহজ হিসাব যে এটা 180। সরি। সুতরাং তাহলে এইটা হলো তোমার কাছে একটা এক্স অক্ষ, এইটা হচ্ছে তোমার কাছে আরো একটা ওয়াই অক্ষ, এবং এটা আমরা সেই ক্লাস 9-এ গ্রাফ ড্র করার সময় করেছিলাম। আবার যদি কেউ কেউ তোমরা ওজাইভ করে থাকো, সেখানেও দেখবো আমরা এরকম লাইনগুলো ড্র করেছিলাম, ঠিক আছে না? সুতরাং আমি এই লাইন সম্পর্কে আমি কিন্তু গ্রাফ আঁকছি না বাবা, ভয় পেও না, গ্রাফ আঁকতে হবে না, শুধু দুটো লাইন সম্পর্কে কিছু বলছি। কি বলছি দেখো তো, আমি এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে কত বলতে পারি বাবা? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই তুমি বলবে স্যার এটা 90 ডিগ্রি। ঠিক বলছো, কারণ এটা 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রিতে আমরা কি বলি? পাই/2 বলি, তাই তো? ঠিকই বলছো। সুতরাং এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি বলো আবারও এই অ্যাঙ্গেলটা কত বা এই কোণটা কত? এটাও কিন্তু বাবা, এটাও তোমার কাছে 90 ডিগ্রি। তাহলে টোটাল এইখান থেকে এই পর্যন্ত কত হলো? এই পর্যন্ত হলো 180 ডিগ্রি। কোনখান থেকে কোন পর্যন্ত? একদম যদি একটা চাঁদা ধরো তাহলে বুঝতেই পারবে, বা একটা স্ট্রেট লাইন, তাহলে তার উপরেই তোমার 180 ডিগ্রি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 90, এবং এইখান থেকে এই পুরোটা হচ্ছে 180। তাহলে 180-কে আমরা কি বলি? 180-কে আমরা বলি পাই। কারণ পাই সমান 180 বা পায়ের মান 180, সেটা কিন্তু আমাদের অজানা কিছু নয়, আমরা ক্লাস 10-এ কিন্তু করে এসেছি, তাই না? ঠিক আছে, তাহলে এই কোণটা আবারও তুমি বলবে স্যার এটাও 90। হ্যাঁ ঠিক বলছো। তাহলে এইখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কোণ কত বাবা? এইখান থেকে এই পর্যন্ত দেখো এটা 90, এটা 90, আবারও এটা 90, তাহলে তুমি পাচ্ছ 270 ডিগ্রি। তাহলে তাকে যদি আমি পাই/2 দিয়ে বলি, তাহলে এটা কি হবে বাবা? এটা হবে 270, তার মানে একটা পাই/2, দুটো পাই/2, এন্ড 3 পাই/2। ক্লিয়ার? তাহলে এই কোণটাও তোমার কাছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটাও 90 ডিগ্রি যদি হয়, তাহলে এইখান থেকে এবার এই পর্যন্ত হিসাব করলে তাহলে কত? 90, 90, 90, তাহলে এই পয়েন্টে গিয়ে কিন্তু তুমি পাচ্ছ যে 360 ডিগ্রি। তাহলে এখানে এখানে হচ্ছে তুমি 360 ডিগ্রি, বা পাইয়ের মান 180 হলে 2 পাই মানে 360। বেশ, তাহলে এই পর্যন্ত আমরা একটুখানি জানলাম, কিচ্ছু বুঝতে হবে না। শোনো এবং খাতায় লেখো, লিখে দেখো তো বুঝতে পারছো কিনা, যে যা যা বলছি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা, এই তো কথা। তার মানে হলো কি, যে এইটা 90 এবং এই পার্সনটা 180, তারপর থেকে 270, এবং এইখান থেকে এই পর্যন্ত 360, তাই তো? তাহলে এই পর্যন্ত 360 হলো আমার কাছে, তাই না? তাহলে এই পর্যন্ত যদি 360 হয়, আচ্ছা আমরা আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার পড়েছিলাম। কি ব্যাপার? এই রকম গ্রাফ আঁকার সময় তোমাদের স্যারেরা তোমাদের বলেছিল যে এইটাকে কি বলা হয় বাবা? এটা হচ্ছে প্রথম পাদ, বা ইংলিশ টার্মে যারা পড়ছো তাদের জন্য এটা কি বলা হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা পড়েছিলাম এটা। ঠিক আছে, তো এটাকে কি বলেছিলাম বাবা? দ্বিতীয় পাদ। তাহলে এটাকে আমরা কিন্তু বলেছিলাম যে এটা একটা দ্বিতীয় পাদ। তাহলে সেম প্রসেসে আমি এটা বলতে পারি কি, এটা এটাও কিন্তু তৃতীয় পাদ। তাহলে এটাও কিন্তু তৃতীয় পাদ, তৃতীয় পাদ বলেছিলাম। আর এটা কি? এটা বলছি চতুর্থ পাদ, তাই না? তাহলে এটা কিন্তু চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। তাহলে এটাও কিন্তু আমরা গ্রাফ ড্র করার সময় শিখেছি, তাই না? তাহলে গ্রাফ ড্র করার সময় আমরা কিন্তু এগুলো শিখেছি, সেগুলোই কিন্তু আমরা একবার রিমাইন্ড করলাম। শুধু এক্সটা কি পড়লাম? এক্সটা বলতে এটা 90, এটা 180, এটা 270, এবং
এখান থেকে এই পর্যন্ত আরো হচ্ছে তোমার কাছে তাহলে 90, তার মানে পুরোটা হলো 360। তাহলে সুতরাং আমি একটা কথা বলতে পারি, কি বলতে পারি বাবা, যে প্রথম পাদ মানে শূন্য থেকে শূন্য থেকে π/2 বা 90 পর্যন্ত হলো প্রথম পাদ। দ্বিতীয় পাদ কোনটা বাবা, তাহলে π/2 বা 90 থেকে, মানে এইখান থেকে এইটা যেহেতু, তাহলে 90 থেকে 180 মানে π/2 থেকে পাই পর্যন্ত দ্বিতীয় পাদ। ঠিক আছে, তৃতীয় পাদ তাহলে কি, পাই থেকে 3π/2 পর্যন্ত। দেখো এখানে 3π/2 হয়েছে, তাহলে পাই থেকে 3π/2 পর্যন্ত, বা তুমি আরো ভালো করে বলতে গেলে 180 ডিগ্রি থেকে 270 পর্যন্ত কিন্তু তৃতীয় পাদ হলো। তাহলে চতুর্থ পাদ কত, চতুর্থ পাদ হচ্ছে ঠিক তার পরেরটা, মানে 270 থেকে 360 যদি বলি, সেটা হলো কি চতুর্থ পাদ। তাহলে এটা যদি চতুর্থ পাদ হয়, তাহলে এটা পাইয়ে যদি বলি, তাহলে 3π/2 থেকে তোমার কাছে 2π পর্যন্ত, এটাও হলো তোমার কাছে চতুর্থ পাদ। তাহলে আমি এই পাদ সম্পর্কে জানলাম, তার সঙ্গে এইটা এক্সট্রা একটু জানলাম, যেটাও কিন্তু জানার বিষয়, অজানা কিছু নয়। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট নতুন জিনিস বলছি। কি নতুন জিনিস, আমি এখানে লিখলাম অল, ঠিক আছে, তোমরাও সাথে লেখো। এখানে আমি লিখছি সাইন, তোমরাও লেখো। তার পাশে আর একটা লিখলাম কোসেক, ঠিক আছে না? ওকে, এখানে আমি লিখছি ট্যান, তার সাথে আমি বলছি কট। এখানে আমি বলছি যে এটা হলো, তাহলে বাকি কে পড়ে আছে বাবা, রেস্ট, কস, আর তার সাথে সেক, কস আর সেক এটা পড়ে আছে। তাহলে এখানে লিখলাম আমি ওয়াল, এখানে লিখলাম আমি সাইন, এখানে লিখলাম ট্যান, এখানে লিখছি কস, এখানে লিখছি তাহলে কস, আর এখানে লিখছি তাহলে সেক। তাহলে এইগুলো আমি এরকম করে করে পরপর করে আমি লিখলাম। তাহলে এবার তুমি বলবে যে স্যার এগুলো লিখছি কেন, কি ব্যাপার? কিছুই নয়, একটু বোঝো, একটু ধৈর্য ধরো যা যা বললাম। তাহলে ওয়াল, এখানে লিখেছি সাইন, সাইনের অপোজিট তো কোসেক তুমি জানো, এখানটায় ট্যান, এখানে কট, এখানে কস, এখানে সেক। এবার বলছি আমি, এই যে ফার্স্ট কোঅর্ডিনেটে ওয়াল লিখেছি, ওয়াল মানে কি, ওয়াল মানে তুমি জানো, ওয়াল মানে সব, সবাই, সবকিছুর জন্য। তাহলে অল কথার অর্থ হলো সবার জন্য এই পাদটা পজিটিভ হবে বলছি। আর এই দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা সাইন লিখেছি আর কোসেক লিখেছি, তাহলে এর জন্য, তাহলে আমি বলছি সাইন আর কোসেকের জন্য এই দুটো বা দ্বিতীয় পাদটা পজিটিভ, বাকি সবার জন্য নেগেটিভ। যেহেতু সাইন আর কোসেক দিয়েছি, তাহলে সুতরাং মনে করে রাখো প্রথম পাদটা সবার জন্য, তার মানে চারটে ঘর আছে, একটা, দুটো, তিনটে এবং চারটে, যেখানে 6 জন মানুষ বাস করে। একটা সাইন, একটা কোসেক, একটা ট্যান, একটা কট, তাহলে দুজন, দুজন 4 জন, আর এই দুজন টোটাল 6 জন। তাহলে 6 জন মানুষ এই চারটে ঘরে বাস করে। তাহলে এই চারটে ঘরে যদি 6 জন মানুষ বাস করে, প্রথমটা হচ্ছে ধরো এটা হচ্ছে কমন রুম, সবাই আসতে পারে, এর মধ্যে সবার আনাগোনা আছে, সবাই এসে এখানে বসতে পারে, খেতে পারে, শুতে পারে, যা কিছু করতে পারে, চাইলে পটিও করে দিতে পারে। সুতরাং তাহলে এই প্রথম পাতটাতে সবাই আসতে পারে, সবাই যেতে পারে, যা কিছু করতে পারে। কিন্তু বাবা দ্বিতীয় পাতটাতে কেবলমাত্র সাইন আর কোসেক থাকবে, সে ঘুমাবে, সে খাবে, সে যা কিছু করবে ওরা দুজন। তাহলে বাকিরা আসতে পারে নাকি? বাকিরা আসবে, কিন্তু ওদের অত অধিপত্য নেই, কারণ রুমটায় ফিক্সড হয়ে গেছে যে সাইন আর কোসেক থাকবে। তাহলে বাকি যদি ট্যান, কট, কস, সেক এরা কি আসতে পারে না? হ্যাঁ, এই মানুষগুলো এই রুমে আসবে, কিন্তু কি বললাম যে এদের অধিপত্য কিন্তু দ্বিতীয় পাদে নেই। তাহলে তৃতীয় পাদে যদি বলি, তৃতীয় পাদের ক্ষেত্রে কিন্তু সেম কেস, এটা ট্যান আর কট ঘুমাবে, তাহলে নাইট শিফট করবে ট্যান আর কট, এখানে থাকবে ট্যান আর কট, খাবেও ট্যান আর কট। বাকিরা যদি কোনো কারণে এসে থাকে, তারা দীর্ঘস্থায়ী হতে পারবে না, তখন
ওখানে টোটাল কথা তাদের অধিপত্য নেই, তাহলে বাকি সবাই আসলে ওখানে সে হবে না। সেম প্রসেসে চতুর্থ পাদের ক্ষেত্রে কস আর সেক শুধু ঘুমাবে বা আসবে বা থাকবে বা চিরস্থায়ী হবে, বাকি যারা আছে মানে এরা চারজন এই ঘরে ওদের অধিপত্য নেই, আসতে পারে বাট অধিপত্য নেই। কেমন কথা? তাহলে বললাম প্রথমটা কমন রুম, সবাই আসতে পারে, তাই এখানে সবাই পজিটিভ, আর এখানে সাইন আর কোসেক পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। তৃতীয় পাদে ট্যান পজিটিভ, কট পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ পদে কস আর সেক পজিটিভ, বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ। তাহলে সুতরাং এবার তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে স্যার এইগুলো জেনে কি করব? এগুলো জানবে, জেনে কি কাজে লাগবে, কোথায় কাজে লাগবে, কেমন করে কাজে লাগবে, তার জন্য একটু অপেক্ষা করে যাও, পুরোটা ধৈর্য ধরে লেখো, শোনো এবং বুঝো। তাহলে আমি যা যা ঘটনা তোমাদের সাথে আলোচনা করলাম এই পাদগুলো সম্পর্কে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই পাদগুলো সম্পর্কে যা যা আলোচনা করলাম শুধু সেটুকু মনে রাখছি। তাহলে আমার মনে রাখার বিষয় কি দাঁড়ালো একটু রিক্যাপ করে নেই। তাহলে ফার্স্ট বা প্রথম পাদে সবাই পজিটিভ, সেকেন্ড পাদে সাইন আর কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, থার্ডে ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, এবং চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ, বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমি এখন বুঝতে পারলাম যে কোন পাদে কে পজিটিভ কে নেগেটিভ, কেমন ব্যাপার কি ব্যাপার সব বুঝলাম। ঠিক আছে, আচ্ছা আর কতগুলো জিনিস বলি। কি জিনিস বলি বাবা? ভালো করে মাথায় ঢোকাও। আর কতগুলো জিনিস যেটা তোমাদের জানা জিনিস, আমি শুধু একবার বলছি, রিক্যাপ করছি। তোমরা ক্লাস 10-এ পুরক্ষণ করেছো। পুরক্ষণে কি করেছো বাবা? যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা হয় হলো কস থিটা। ক্লিয়ার? তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কস থিটা হয়। সেম ভাবে তুমি আবার করেছো, আমি জাস্ট একটু রিক্যাপ করছি তোমাকে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা তুমি করেছো কি? এটা তুমি করেছো হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটা সাইন থিটা, এটাও তুমি করেছো। আবারও সেম প্রসেসে তোমাকে একটু মনে করাই, তুমি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে করেছো তুমি কট থিটা। সেম ভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান করেছো হচ্ছে ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এটা সমান ট্যান থিটা বলেছি। নাম্বার 3 আরো একটা করেছো, কি করেছো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান তুমি শিখেছো কোসেক থিটা। ঠিক আছে না? নাম্বার 3 আন্ডারে আবারও উল্টে আমরা বলতে পারি যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান করেছো তুমি কি? এটা সমান করেছো তুমি, দেখো কোসেক হলে তুমি করেছো সেক থিটা। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাদের জানা। তাহলে এই তিনটে জিনিস আমরা জেনে এসেছি যে এইগুলো হলে বা সাইন কস ট্যান কট জাস্ট এদের সাথে এই সম্পর্ক হয় এবং এদের সাথে এইভাবে আমাদের হয় বা রিলেশনটা হয়। আমি আমার কাছে যারা পড়েছো তাদেরকে আমি বলেছি যে কেন হয়, তখন কিন্তু বলেছিলাম। মনে না থাকলে অসুবিধা নেই, বা কেন হয় সেটা এখন আমরা এমনিই বুঝে যাবো, তো মনে না থাকলে অসুবিধা কিছু নেই। তাহলে আমরা এই সম্পর্কগুলো পর পর করে করেছিলাম, তাই তো? তাহলে এই সম্পর্কগুলো জাস্ট আমি একবার একটু রিপিট করছি যে কি কি করেছি, কি কি করেছি বা কি কি জেনেছি, তা সেগুলো আমরা করেছি বা জেনেছি। ওকে, এবার দেখো আমি তোমাদের কতগুলো কথা বলি। কিরকম কথা? আমি তোমাদের এটা বলতে পারি, ভালো করে বুঝবে, যে খুব ইম্পর্টেন্ট দুটো কথা যেটা নতুন সংযোজন করছি, যেটা তোমরা আগে করোনি বা শেখোনি। তাহলে আমি কি বলতে চেষ্টা করছি দেখো তো বাবা, বুঝতে পারো কিনা কি বলছি। আমি তোমাকে দুটো নতুন কথা বলছি। কি নতুন কথা? আমি এখানে নোটের আকারে বলছি। এটা মনে রাখো। ধরো তোমাকে বলা হলো সাইন মাইনাস থিটা, এরকম তোমাকে আমি বললাম যে দেখো তো বাবা এটা কি হচ্ছে, সাইন মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার কাছে সাইন মাইনাস থিটা। তাহলে সাইন মাইনাস থিটা তোমার কাছে হয়েছে,
এরকম একটা জায়গা, এরকম পজিশনে কখনো কিন্তু তোমার ক্লাস 10-এর অঙ্কের পজিশনটা এরকম ভাবে আসেনি। ধরো সাইন মাইনাস থিটা, এ কি হবে মাথায় রাখবে, যখন সাইনের এরকম জায়গায় মাইনাস আসবে, সে কি করবে, সে ধরো বমি করে দেবে, সে নিতে পারবে না। তাহলে তার পেটে মাইনাস ছিল, সে মাইনাস রাখতে পারে না, সে মাইনাস বার করে দিয়েছে, তার মানে সাইন থিটা। এবার আমরা ঠিক সাইনের অপোজিট জানি কি, কোসেক। তার মানে সাইনটাকে উল্টে দিলে হয় কোসেক, বা সাইনের অনন্যক আরো ভালো করে যদি বলি, সাইনের অনন্যক কোসেক, কোসেকের অনন্যক সেক, তাই না? তাহলে সেক্ষেত্রে সাইন যা যা করবে, কোসেক তো বাবা তাই করবে, কোসেক তো ব্যতিক্রম যাবে না, কারণ ও তো সাইনেরই উল্টো পদ বা অনন্যক। তাহলে সুতরাং আমি এখানে তোমাকে এটা বলতে পারি, তাহলে কোসেকের বেলায়ও যদি মাইনাস থিটা আসে, তাহলে সেও বমি করে দেবে, সেও রাখতে পারবে না, সেও কোসেক থিটাই করে দেবে। ঠিক আছে? তাহলে এবার আমি তোমাকে কসের জন্য বলি। ধরো কস মাইনাস থিটা, তাহলে কস মাইনাস থিটা হলে কস কিন্তু মাইনাস, মাথায় রাখবে সবসময়, কস হলো মাইনাস হজম করে নেয়। মানে ও কিন্তু মাইনাসকে, ও যেহেতু ওর পেটে আছে, খানিকক্ষণ পরেই ও কিন্তু সেটাকে হজম করে নিয়েছে, মানে সেটাকে রেচন পদার্থে পরিণত করে দেবে। মানে ও ভেতরে ওই মাইনাসকে কিন্তু ও আর বাইরে বমি করবে না, কারণ ওর একটা হজম করার শক্তি আছে। তার মানে মাইনাস কস মাইনাস থিটা হলে আমি তৎক্ষণাৎ বলে দেবো এটা কস থিটা। ক্লিয়ার? তাহলে নতুন একটা জিনিস শিখলাম। তাহলে এবার তুমি নিজে থেকে বলো, সেক যদি মাইনাস থিটা বলি, সেও হজম করবে, কারণ কস আর সেক তো জাস্ট একটা একটার অনন্যক, তাহলে সেও কিন্তু সেক থিটা করে দেবে বা সেক থিটা হবে। এবার দেখো, তাহলে আর কে আছে, ট্যান আর কট। ট্যানের জন্য যদি বলি, ট্যানও ভেতরে রাখতে পারে না, ও কিন্তু বাইরে বার করে দেবে, তাহলে ও বললো ট্যান থিটা। আর কি, আর হচ্ছে ট্যানের উল্টো কট, তাহলে কট যদি মাইনাস থিটা বলি, তাহলে সে বলবে মাইনাস কট থিটা, কারণ এও বমি করে দেবে। সেম প্রসেসে দেখো, একটু অগোছলো ভাবে লিখলাম, একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিও তোমরা। তাহলে আমি কি কি বলেছি এতক্ষণ ধরে নানান জিনিস নিয়ে বকবক করে গেছি, কিন্তু সেই বকবকের মাঝে আমি কতগুলো সত্য এবং ইম্পর্টেন্ট কতগুলো কথা তোমাদের জানিয়ে ফেলেছি। কি কি বলতো? 1 নম্বর কথা হলো যে আমরা 4টে ঘর সম্পর্কে জেনেছি, যে 4টে ঘরের মধ্যে প্রথম পাদ একটা ঘরের নাম দিয়েছি, দ্বিতীয় পাদ একটা ঘরের নাম দিয়েছি, তৃতীয় পাদ একটা ঘরের নাম দিয়েছি, এবং চতুর্থ পদ আরো একটা ঘরের নাম দিয়েছি। এবং এই প্রথম পদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদে আমরা বলেছি অল, সাইন, ট্যান, কস, এইভাবে মনে রাখবে। তাহলে প্রথমে অল মানে এটা সবার, মানে এটা অ্যাজ ইফ কমন রুম, সবাই আনাগোনা এর মধ্যে আছে। তার মানে তাহলে মনে রাখবো কি, যে এর মধ্যে সবাই পজিটিভ। আর কি মনে রাখবো, দ্বিতীয় পাদটা শুধু সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি সবাই কিন্তু বাবা নেগেটিভ হবে। তাহলে তৃতীয় পাদের মধ্যে ট্যান আর কটটা কিন্তু পজিটিভ হবে, বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ হবে। তাহলে চতুর্থ পাদে গিয়ে কস আর সেক পজিটিভ হবে, বাকি সবাই কিন্তু বাবা এখানে নেগেটিভ হচ্ছে, তাই না? আর কি পড়েছি না, ক্লাস 10-এর 3টে ফর্মুলা শুধু একবার রিপিট করলাম, কিচ্ছু পড়িনি, শুধু রিপিট করেছি যে সাইনের সাথে কসের সম্পর্ক, কসের সাথে সেকের সাইনের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, কটের সাথে ট্যানের সম্পর্ক। আর দেখো কি বলেছি, আর বলেছি হচ্ছে সাইন মাইনাস ভূমি করে দেয়, সাথে সাথে কোসও মাইনাস ভূমি করে দেয়। দেখো আমি এটা তোমাকে মজার ছলে বলছি যাতে তোমার মনে থাকে। হ্যাঁ, মানে এরকম বলবে না, কাউকে বলতে যাবে না, সবাই বলবে যে তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, সাইন কস আবার বমি করে দেয়, আমি জাস্ট মজার ছলে তোমাকে বলছি যাতে তোমার মনে থাকে। তাহলে সেম ভাবে কস মাইনাস কিন্তু এ কিন্তু তাহলে মাইনাসটা ভ্যানিশ করে দেয়। তাহলে শুধু এইটুকু কথা মনে রাখো না বাবা, এতগুলো কিছু মনে রাখার দরকার নেই, শুধু মাথায় রাখো কস আর সেক মাইনাস ভ্যানিশ করে দেয়,
আর বাকি যে কটা আছে সে মাইনাস বাইরে বার করে দেয়, হয়ে গেল, ঘটনা শেষ এক কথায়। তাহলে এই কটা জিনিস আমরা বুঝেছি, মনে রাখছি, মনে রেখেছি। এবার চলো, এতগুলো জিনিস তোমায় বলে দিলাম, এবার তুমি চলো যে আমরা ওই যে যেখান থেকে শুরু করেছিলাম আবার যাব সেখানে ফিরে। কি শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম যে 90 ডিগ্রি থেকে বড় ভ্যালু বার করা যায়। তাহলে 90 ডিগ্রি থেকে, আশা করি খাতায় লিখে নিয়েছো। যদি তুমি না লিখতে চাও আপাতত একটা স্ক্রিনশট মেরে নাও, নিয়ে কাছে রেখে দাও, কারণ আমরা এবার যেটা বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা কি করতে যাব বললাম, আমরা বলছি যে আমরা সরি বাবা, আমি বলতে চলেছি যে আমরা বড় বড় ভ্যালু যদি বার করতে পারি, সাইন কস ট্যান কটের জন্য বড় কিছু ভ্যালু বার করতে পারি কিনা দেখি চলো তো। ধরো আমি তোমাকে এখন বলছি যে তুমি বার করো তো, হচ্ছে ধরো আমি তোমাকে বললাম কি, ধরো হচ্ছে তোমাকে একটা বড় ভ্যালু বলো, তুমি নিজে থেকেই বার করতে পারবে, যে কোনো র্যান্ডামলি একটা বড় ভ্যালু যদি আমরা নিই। ধরো আমি তোমাকে বললাম যে আহ কস কস ভালো করে বুঝবে। ধরো আমি তোমাকে বললাম কস 660 ডিগ্রি, এই ভ্যালুটা তুমি বার করো। এটা তোমাকে আমি বলেছি, অনেক বড় ভ্যালু তাই না? এবার দেখো, তাহলে পাশে আমি আশা করছি তোমাদের যে আগের আগের পাতায় বা আগের পেজে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটা তোমার পাশে আছে, কিন্তু আমার তো বাবা পাশে নেই, তাই আমি আবার করে ছোট করে এঁকে নিচ্ছি। ঠিক আছে না? বেশ। ফার্স্ট কেস দেখো, আমি একদম সুন্দর করে বলছি, তোমরাও সুন্দর করে মনে রাখো। ফার্স্ট কেস বললাম যে এই যে কস 660 ডিগ্রি এর ভ্যালুটা আমি বার করতে চাইছি, তাই না? দেখো আমি কি করব, আমি করব যেটা শুরুতেই, এই যে 660 আছে, এই 660 কে আমি 90 এর গুণিতক আকারে ভাঙবো। খুব কঠিন লাগছে শুনতে তাই না? কিচ্ছু কঠিন নয়, শুধু মাথায় রাখবো যে 90 এর গুণিতক আকারে 660 ডিগ্রিটাকে আমরা ভাঙবো বা ভাঙার চেষ্টা করবো। কিরকম? তাহলে 960কে 660কে কি বললাম, 90 এর গুণিতক আকারে ভাঙতে চাইছি তাই না? তাহলে 90 এর গুণিতক আকারে ভাঙতে চাইছি কেন সেটা পরে আসবো। তাহলে প্রথম কেস হলো, প্রথম প্রথম যেটা বললাম সেটা তাহলে কি মনে রাখছো, যে এই কোণটাকে, যে কোণটা তোমার কাছে দেওয়া আছে, যে কোণটা যা বা যে বড় ভ্যালুটা তোমাকে বার করতে চেয়েছে তাকে 90 এর মাল্টিপল করে ভাঙবো। তাহলে এবার তুমি বলবে যে স্যার আমি কি তাহলে এখন এটাকে সেই উৎপাদক বিশ্লেষণ করে করে ভাঙবো? আমি বলবো একদম নয়। তুমি 90 এর নামটা পড়ো, আরো সহজ করে বলি, তুমি 9 এর নামটা পড়ো। যদি তোমার 9 এর নামটা মুখস্থ না থাকে তাহলে 9 এর নামটা মুখস্থ করে নিও, নালে এটা বুঝতে পারবে না। তাহলে সুতরাং আমি 9 এর নামটা পড়বো, তাই তো? তাহলে 9, ধরো আমি সাপোজ পড়ছি, আমার আছে 660, তাহলে 9 এর নামটায় বা 90 এর নামটায় 660 নাও হতে পারে, দরকার নেই, তুমি পড়তে থাকো। ধরো আমি তোমাকে বললাম 9 এর নামটাই পড়ছি, তাহলে কি পড়বো? ধরো 9 কে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45। তাহলে শুধু মনে মনে একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 9 ইন্টু 4 36, কিন্তু আমি বলেছি 90 এর গুণিতক করতে, তাহলে একটা শূন্য লাগিয়ে দাও, 360 হলো। 9 পাঁচে 45 মানে 450, 9 ছয় 54, 54 মানে কত বাবা? 9 ছয় 54, তার মানে 540। তাহলে দেখো 540-এর কাছাকাছি চলে এসেছি, আমার আছে 660। 9 সাথে 63, তাহলে ভালো করে বোঝো, 9 সাথে 63 তার মানে 630, একটা শূন্য লাগিয়ে দিতে বলেছি, 9 সাথে 63 হলো। আচ্ছা তাহলে 660 আছে, তাহলে 9 আটে কত বাবা? 9 আটে 72 মানে কত? 720, তাই না? তাহলে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখো কত সুন্দর, ভালো করে বোঝো, দেখবে সুন্দর লাগবে করতে। তাহলে 9 আটে 72, তাহলে 9 আটে 720 লিখিনি কিন্তু, 9 আটে 72 পরে মনে মনে একটা শূন্য বসাচ্ছি, তাহলে 72 বেশি হয়ে যাচ্ছে তাই তো? তাহলে 9 সাথে 63, তাহলে আমি এখন বলতে পারবো বাবা দেখো তো যে 7 গুণ 90 ডিগ্রি, তাই না? তাহলে 7 নং 63,
তাহলে 630 হয়েছে, কিন্তু আছে কত? আছে দেখো 660। তাহলে 7 গুণ 90 মানে কত? 630 প্লাস প্লাস আমি 30 লিখছি। এবার তুমি বলবে কেন, কেন লিখছে এটা? কারণ আছে তো আমার 660, আমি বলেছি 90 এর গুণিতক করে ভাঙবে, তাহলে 90 এর গুণিতক করে আমি ভাঙবো, তাহলে 90 এর গুণিতক করে ভেঙেছি, তাহলে ভাঙার পরে 630 হয়েছে, তাহলে আরো 30 ডিগ্রি যোগ না করলে তো বাবা 660 আসবে না। এবার তুমি আমাকে বললে যে স্যার আমি যদি 9 8 72 720 হয়েছিল, তাহলে আমি 720 থেকে বিয়োগ করি, আমি বলবো সেক্ষেত্রেও হবে, তাতেও কোনো কিন্তু যায় আসে না। মানে আমি বলতে চাইছি, কেউ যদি বলে যে স্যার আমি লিখবো 8 গুণ 90, তাহলে 8 গুণ 90 কত বাবা? 8 9 72 720, আমার আছে 660, তাহলে আমি মাইনাস করে দেবো তখন, কারণ 660 720 হয়েছে, -60 করে দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে বাবা, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটাও করতে পারি, এটাও করতে পারি। এবার তুমি বলবে যে স্যার আমি 90 × 10 করব, এটা কিন্তু বাবা হবে না, কারণ কাছাকাছি তুমি যত কাছাকাছি আসা যায় তত কাছাকাছি নিতে হবে। তাহলে 90 × 10 কিন্তু করা যাবে না, তাহলে অনেক বড় হয়ে যাবে। কেমন? আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ভালো করে বোঝো আমি কি বললাম। একদম শুরুতে স্টেপ 1 যদি বলি, শুরুতেই আমি কি করব, 90 এর গুণিতক আকারে এটা ভাঙবো, তাই না? তাহলে 90 এর গুণিতক আকারে কিন্তু আমি ভেঙে ফেলেছি। এবার দেখো, তাহলে 90 গুণিতক আকারে ভেঙে ফেলেছি বা 90 এর গুণিতক আকারে ভেঙে ফেলবো। এবার আমি একটু এইখানে আসি, কি লিখেছিলাম বাবা? এটা প্রথম পার্ট, যেখানে সবাই বিচরণ করতে পারে, যেখানে সবাই পজিটিভ। এটা দ্বিতীয় পার্ট, যেখানে শুধুমাত্র সাইন লুকিয়ে থাকে, আর তার সাথে সাইনের একদম গোপনীয়তা বন্ধু হলো কোষে, সে থাকে। বুঝতে পারছো? এবার থার্ডটায় কি বলেছি বা তৃতীয় পাদে কি বলেছি, যেখানে ট্যান থাকে, তাহলে ট্যানেরও ঘনিষ্ঠ বন্ধু কট, তাহলে সেও থাকতে পারে, তাহলে এখানে ট্যান থাকতে পারে। এখানে কি বলেছি বাবা? এখানে কস থাকতে পারে। ঠিক আছে না? বেশ। আচ্ছা 7 × 90, তাই না? 7 × 90, তাহলে একটা 90 মানে কত বাবা? একটা 90 মানে ভালো করে বোঝো, একটা 90 মানে প্রথম পাদ, দুটো 90 মানে দ্বিতীয় পাদ, তিনটে 90 মানে তৃতীয় পাদ, কারণ সবকটা তো 90 90 করে আছে। চারটে 90 মানে চতুর্থ পাদ। তাহলে এখানে কটা 90 আছে? 7টা 90। তাহলে তার কারণ 7 × 90, তাহলে 7 × 90, তার মানে 7খানা 90। তাহলে তাহলে 1 2 3 4 5 6 এবং 7, তাহলে কোনখানে এসে সে ঠেকছে? 7টা 90টি মানে ঘুরে ঘুরে সে তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্রেন্টে এসে পড়লো। ভালো করে বোঝো, তাহলে কোন পাদে পড়ছে আমাকে দেখতে হবে। তৃতীয় পাদে পড়লো, কিন্তু তৃতীয় পাদে এসে পড়েছে মানে এই লাইনে ঠেকে আছে সে, এই লাইনে ঠেকে আছে, প্লাস যদি 1 দেই সে পরেরটায় চলে যাবে। তোমার এখানে কত আছে? 30 আছে, তাহলে এ কোথায় চলে গেল? এইখানে চলে গেল, এইখানে চলে এলো। ভালো করে বোঝো, অধৈর্য হয়েও না, অধৈর্য হয়েও না, মানে একটু মন দিয়ে যখন করবে পুরোটাই দেখো, মানে যখন এটা দেখবে, ভিডিওটা পুরোটা দেখবে, অধৈর্য হয়ে বন্ধ করে রেখো না, তাহলে ইন্টারেস্টিংও হারিয়ে ফেলবে আর কঠিন লাগবে। তাহলে সুতরাং পর পর করে আমি বলি। তাহলে কি করলাম? স্টেপ 1 বললাম যে এটাকে 90 এর গুণিতক আকারে ভাঙবো, ভেঙেছি। কিভাবে ভাঙতে বলেছিলাম সেটা এখানে আমি দেখিয়েছি। তারপরে দেখব যে কোন পাদে এ পড়ছে, কিভাবে দেখব, ওই জন্য 90 গুণিতক আকারে ভেঙেছি। তাহলে একটা 90, দুটো 90, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 নম্বর প্লাস 30 মানে ও চলে যাবে 4th নম্বরে। এবার কোশ্চেন হলো কেন 4th নম্বরে যাবে বাবা? কারণ কারণ ভালো করে বোঝো, যখন 7 × 90 করলাম এইখানে এসে ঠেকে আছে লাইনের উপরে, প্লাস 1 হলেই ও পরেরটায় চলে যাবে। তাহলে প্লাস 30 আছে মানে ও চলে গেল কোথায়? ও চলে গেল 4th-এ, তাহলে চলে গেছে এখন 4th-এ। তাহলে এর অবস্থান কত? 4th-এ। তাহলে এর অবস্থান যদি 4th-এ হয়, তাহলে 4th-এ
কি বলেছি, ফোর্থে কস আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে এখানে কার মান বার করছি, কসের মান বার করছি। যেহেতু ফোর্থ কোঅর্ডিনেট পড়েছে, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদে পড়েছে, তাহলে চতুর্থ পাদে কস পজিটিভ, তাহলে এখানে হবে প্লাস। সেকেন্ড কেস তুমি দেখো, এই যে 7 আছে না, এই 7টা, এই যে 7 আছে, এই 7টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তুমি বলবে স্যার এটা বিজোড় সংখ্যা। তাহলে এইটা যেহেতু বিজোড় সংখ্যা বা ইংরেজিতে বলা হয় অড নাম্বার আর ইভেন নাম্বার, তাহলে এটা একটা অড নাম্বার, মানে অড বলতে বিজোড়। তাহলে এই 7টা হচ্ছে বিজোড় সংখ্যা। যখন বিজোড় সংখ্যা হবে তখন এই কসটা কিন্তু চেঞ্জ হবে। আর যদি এটা জোড় সংখ্যা হতো তাহলে এই কসটা চেঞ্জ হতো না। তাহলে এটা যেহেতু বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তাহলে কস চেঞ্জ হবে। এবার প্রশ্ন হলো কস চেঞ্জ হবে কি, তুমি যখন পূরক কোণ করতে, ওই যে আমি পাশে ওই জন্য পূরক কোণ লিখেছিলাম, তাহলে পূরক কোণের মতো করে তুমি চেঞ্জ করবে। তাহলে পূরক কোণে কি করতাম, সাইন থাকলে কস হতো, কস থাকলে সাইন হতো। তাহলে এটা বাবা কি আছে, এটা কস আছে। তাহলে কস আছে এবং পূরক কোণের মতো আমরা চেঞ্জ করব। তাহলে তুমি বলবে স্যার সেক হলে কি হবে, অবভিয়াসলি কোসেক হবে। তাহলে এটা 7 আছে, তাহলে 7টা বিজোড় সংখ্যা। তাহলে কসটা এখন চেঞ্জ হয়ে তোমার কাছে হলো কত বাবা, সাইন হলো। আর এইটা কি, এইটা 30, তাহলে এখন বলে বসে গেল সাইন 30। সাইন 30 মান তুমি জানো, সাইন 30 মান 1/2। তাহলে এটাই হলো তোমার কাছে অ্যান্সার। তাহলে আমি অনেক বড় বড় কোণ বা অনেক বড় বড় ত্রিকোণমিতিক কোণ কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে কি কি করলাম ভালো করে আরেকবার আমি একটু রিক্যাপ করি। প্রথমত আমাকে বলেছিল cos cos 660 বা 660 ডিগ্রির মান কিন্তু তোমাকে বার করতে হবে বা বার করতে বলেছে। তাহলে তাই যদি হয় আমরা এটা যেটা করব, যেহেতু 660 ডিগ্রি আছে, তাহলে প্রথম কেস বা ফার্স্ট স্টেপ হবে, যে কোনই থাকুক না কেন, যে কোনই থাকুক না কেন, তুমি প্রথমে 90 এর গুণিতক আকারে বার করবে বা 90 এর গুণিতক আকারে তুমি লেখার চেষ্টা করবে। তাহলে তুমি দেখো 90 এর গুণিতক ফর্মে তুমি কিন্তু লিখে ফেলেছো। তাহলে 90 এর গুণিতক ফর্মে তুমি যেহেতু লিখে ফেলেছো, তাহলে তুমি এখানটায় তাহলে 90 এর গুণিতক আকারে লিখে ফেললাম, কেমন করে লিখতে হয় তুমি বুঝেছো, তাহলে সেটাই লিখেছি। সেম ভাবে তাহলে সেকেন্ড কেস কি করব, যে এ কোন পাদে পড়ছে সেটা দেখব। তাহলে সেটা আমরা দেখে নিয়েছি কোন পাদে পড়ছে। আমি বলেছি কোন পাদে সবাই পজিটিভ, কোথায় নেগেটিভ কেমন। এবার দেখো সেই অনুযায়ী যেহেতু এটা ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে বা চতুর্থ পাদে পড়ছে, চতুর্থ পাদে কস কিন্তু পজিটিভ, তাই এখানে পজিটিভ চিহ্ন বা যোগ চিহ্ন হয়েছে। আর এখানে দেখবো 7টা জোড় না বিজোড়, যেহেতু বিজোড় হয়েছে তাহলে চেঞ্জ হবে। যদি এটা জোড় হতো, ধরো এটা 8 হতো, তাহলে কস কসই থেকে যেত। তাহলে এটা বিজোড় যেহেতু হবে, যেহেতু এটা বিজোড় হয়েছে, তাই জন্য কস চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, পূরক কোণে যেমন চেঞ্জ হতো তেমন। তার মানে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। চেঞ্জটা বলছি আমি, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তাহলে এই করে চেঞ্জ হবে। আর এইখানে যে কোণটা থাকবে সেটা বসে গেল এবং দেখো তুমি ফাইনাল অ্যান্সার পেয়ে গেছো, তাই না? তাহলে আরো একটা দুটো করা যাক, দেখি কতটা হয় বা দেখি আমরা পারি কিনা। হ্যাঁ, আমরা চলো আবার করি, আবার একটা নিই। দেখো তো আমি আর একটা নিচ্ছি, দেখো তো কত সুন্দর করতে লাগবে এবং কত সুন্দরভাবে তুমি বুঝতে পারবে যদি একটু মন দিয়ে করা যায়। দেখো আমি তোমাকে বললাম যে sec মাইনাস 945 ডিগ্রি, এইটা তোমাকে বললাম। তাহলে sec মাইনাস 945 ডিগ্রি, তাহলে এটা বলেছি। প্রথম কাজ কি হবে, আমি বলেছি 90 এর গুণিতক আকারে ভাঙতে হবে। কিন্তু তার আগে বাবা খুব ছোট একটা কাজ আছে। কি আছে, সেকের পরে মাইনাস আছে। আমি তোমায় কি বলেছি, কস আর সেক ওরা মাইনাস হজম করে নেয়। তার মানে ওদের মানে শরীরে মাইনাস গেলে ওরা ছাড়ে না, ও হজম করে নেবে। তার মানে এখানে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ কস আর সেকের ক্ষেত্রে তাই হয় বলেছি। তাহলে তুমি বলতে পারবে এটা হবে sec 945 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা হলো কত বাবা, 945।
সেকেন্ড কন্ডিশন তোমায় কি বলেছি, সেকেন্ড হচ্ছে, সেকেন্ড নয় এখনো ফার্স্টেই আমরা আছি, যে তুমি 90 এর গুণিতক করে ভাঙবে। তাহলে তুমি আবারও 9 এর নামটা পড়ো, 9 এর নামটা পড়লে 9 8 তুমি কত 72 পেয়েছো তাই না, 9 8 72, 9 9 কত 81, 9 10 90, তাহলে 9 10 90 যদি হয় আরেকটা শূন্য লাগিয়ে দাও তাহলে 900। তাহলে আমি 9 এর নামটা পড়ছি বা 90 এর নামটা পড়ছি, তাহলে 90 এর গুণিতক আকারে ভাঙবো, তাহলে তুমি পেয়েছো 900। ওকে, তাহলে তুমি 900 পেয়েছো। তাহলে 900 যদি পাও, 9 11 কত 99, বেশি হচ্ছে, তবে বেশি দিয়েও কিন্তু করা যাবে, কারণ আমি এখানে দেখিয়েছি একটা, দেখো বেশি দিয়ে করা গেছে, বেশি দিয়ে করলেও কিন্তু সেম অ্যান্সার আসবে, অসুবিধা নেই। তুমি আগে ঠিক এমনি এভাবে সহজ ভাবে করো, তারপর বেশি দিয়ে আমরা করব। তাহলে এখানে সেক হলো, তাহলে সেক 945 আছে। তাহলে আমি বলছি যে 10 ইন্টু 90 করলাম, তাহলে 10 ইন্টু 90 করলে কত হচ্ছে 900 হচ্ছে, 10 9 90 আর একটা শূন্য 900, প্লাস কিন্তু কারণ তোমার আছে 45, তাহলে তুমি এখন প্লাস 45 লিখবে। এবার ধরো কেউ বললো যে স্যার আমি না এইটা ভাঙতে পারছি না, লিখতে পারছি না, এমন অনেক স্টুডেন্ট আছে যারা এটা করতে পারছে না বা ভাঙতে পারছে না, তাহলে তোমায় আমি বলবো সহজ হিসাব করবে, তুমি 90 দিয়ে ভাগ করো। যদি তুমি না পারো ফার্স্ট অফ অল প্রথম প্রথম, তাহলে তুমি 90 দিয়ে ভাগ করো। তাহলে 90 একে কত বাবা 90, তাহলে 4 নামলো, 4 নামলো, তাহলে একটা 5 হচ্ছে। তাহলে যেহেতু যেহেতু দেখো এখানে দুটো সংখ্যা, তাহলে সরি 90, 90 একে 90 হয়েছে, তাহলে একটা শূন্য হবে, শূন্য শূন্য বসিয়ে দাও, তাহলে 90 10-এ তোমার কাছে শূন্য হয়েছে দেখো, তাহলে এখানেও শূন্য হবে। তাহলে তাহলে টোটাল টোটাল কত হলো 45। তুমি চাইলে যেমন ভাগ করি আর কি, শূন্যটা নিচেই বসাতে হয়, একেবারে 90 10-এ দিয়ে দিয়েছি, তাহলে 900। তাহলে দেখো কত হলো 45 ভাগশেষ, তাহলে 90, তার মানে আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে তাহলে দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে তাই লিখেছি, তাই না? খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট না, এটাই লিখছি, কিন্তু আমরা মুখে মুখে লিখবো, এখন তো বড় হয়ে গেছি, আমরা তো 10 পাস হয়ে গেছে, তাহলে আমাদের কাছে এটা মুখে মুখেই করতে হবে। যদি না পারো তোমাকে একটা প্রসেস বলে দিলাম, তুই ভাগ করে নিয়ে করতে পারো। ঠিক আছে চলো, তাহলে সেকেন্ড কেস কি বললাম, সেকেন্ড কেস দেখবো যে এ কোন পাদে পড়ছে, তাহলে 10 আছে তাই না, 10 আছে, তাহলে আমরা 1 2 3 4 এরকম করে করে গুণে দেখছি কোন পাদে পড়ছে। আমি তোমাকে খুব সুন্দর একটা ট্রিক বলে দিচ্ছি, যে তুমি প্রত্যেকবারে এরকম করে ছবি আঁকবে, একে দেখবে কোন পাদে পড়ছে, 1 2 3 1 2 3 4 5 6 এরকম করে করে গুনবে, একদম নয়। তুমি ভাবো যে 4 মানে চতুর্থ পদ হচ্ছে, তাহলে 4 এলো চতুর্থ পদ, আবার 4 এলো মানে 8 এলো চতুর্থ পদ, তার মানে 4 8 12 16 15, এই 16 20 24 এগুলো সব মানে চতুর্থ পদ, তাহলে আছে 10। তাহলে 8 আসা মানে কোন পদ বাবা, চতুর্থ পদ, তার মানে 8 এলো চতুর্থ পদ, আমার যেতে হবে 10 পর্যন্ত, তাহলে এটা 11, এটা হচ্ছে 9 আর এটা 10, তাহলে 8 হলো এই পর্যন্ত। তুমি যদি না পারো গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এইখানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ড পাদ বা সেকেন্ড দ্বিতীয় পাদে হচ্ছে প্লাস 45, তার মানে এই লাইন টাচ করেছিল, এখন টপকে চলে এসছে থার্ডে, তাহলে থার্ডে এসছে, তাহলে থার্ডে কার রাজত্ব বাবা, ট্যানের, তাহলে ট্যান পজিটিভ কট পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। তাহলে যেহেতু এটা সেক আছে, তাহলে এই থার্ড পোর্শনে, তাহলে আমার যেহেতু থার্ডে ট্যান আর কট পজিটিভ, তাহলে সেক আছে মানে নেগেটিভ হবে, তাই আমি নেগেটিভ দিয়েছি, কারণ আছে সেক, আমাদের ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাই নেগেটিভ দিয়েছি। এবার দেখো 10, 10টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বাবা, 10 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে সেম জিনিস হবে, কোনো চেঞ্জ হবে না। আর যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে যদি ধরো এখানে 11 থাকতো, তাহলে সেকটা হয়ে যেত কোসেক, বেশ, মানে পূরক কোণের নিয়ম অনুযায়ী। আর প্লাস এখানে প্লাস যে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি বসিয়ে দাও, মানে 45, তাহলে কত হলো মাইনাস সেক 45, তাহলে মাইনাস সেক 45, তাহলে দেখো মাইনাস যদি সেক 45 বলি, তাহলে তুমি এক্ষুনি বলে দেবে স্যার এটা √2, নাই আমি ভুলে গেলেও তোমরা ভুলবে না, কারণ সবে সবে
তোমরা মাধ্যমিক দিয়েছো মানে এই টেবিলটা পুরো মুখস্থ তোমাদের, তাই না? তাহলে এটার ভ্যালু হচ্ছে √2। তাহলে এটাই আমার কাছে অ্যান্সার। তাহলে দেখো আমরা কিন্তু কত সহজে এই অনেক বড় বড় ভ্যালু গুলো আমরা বার করে দিচ্ছি, তাই তো? অনেক বড় বড় ভ্যালু কিন্তু আমরা বার করে দিলাম। তাহলে যদি আমাদের পর পর করে যদি ভ্যালু গুলো বলে বা পর পর করে আমরা যদি আরো ভ্যালু বার করতে চাই তাহলে বার করব। চলো তো আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট করে নিই। দেখো আরো কিছু ভ্যালু আমরা বার করব। ধরো আমি তোমাকে এবার 1 নম্বর 2 নম্বর করে কোয়েশ্চেন করে করে ভ্যালু বার করছি, ঠিক আছে? এতক্ষণ আমরা র্যান্ডামলি করছিলাম। ধরো আমি তোমাকে বললাম 1-এর আন্ডারে আই। ধরো তোমাকে বলা হয়েছে 1 নম্বর 2 নম্বর করে করে আমরা শিখি। চলো তুমিও খাতা পেন নাও আর আমিও লিখছি, আমার সাথে সাথে লেখো। তাহলে এটা কত আছে বাবা, দেখো তো, কট 660 ডিগ্রি। 660 ডিগ্রি এটা হচ্ছে কট। প্লাস তোমার হাতে আছে ট্যান, বলেছে -1050 ডিগ্রি। তাহলে বলেছে এইটার ভ্যালু কত। এই ধরো তোমার কাছে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে যে এইটার ভ্যালু কত হবে। তাহলে চলো আমরা খুব ইন্টারেস্টিং করে বার করি যে কত আসবে। প্রথমে কি বলেছি বাবা, 660-কে 90-এর গুণিতক আকারে ভাঙতে। চলো চলো তুমি 90-এর নামটা পড়ো, নালে পাশে ভাগ করো। তাহলে 90-এর নামটা কিন্তু আমরা পড়ছি। তাহলে 660 ডিগ্রি আছে। তাহলে 660 ডিগ্রি যদি থাকে, 9 7 63 আমরা একটু করেছি। দেখো এবার দেখো তোমরা কিছুজন বলবে স্যার শুধু প্লাস দিয়ে করছেন, মাইনাস দিয়ে করতে পারি। তাহলে 9 7 63 না করে 9 × 8 করলে তোমার কাছে কত আসছে, 72। তাহলে ওটা দিয়েও করি। চলো তাহলে আমি এটা লিখলাম 8 × 90 ডিগ্রি, তাই না? তাহলে 9 8 72। তাহলে 8 আমি করছি কত বাবা, 8 × 90। তাহলে -60 করতে হবে যেহেতু 660 আছে। বলো, আমি জানি তুমি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না, তবুও মন দিয়ে দেখো, যদি ডাউট হয় আমি আবারও বলছি। দেখো নেক্সট হচ্ছে আমি কি বলেছিলাম বাবা, যে মাইনাস কে বমি করে দেয়, ট্যান কট সাইন কোসেক। তাহলে এখানে মাইনাস আছে, এ আর হজম করতে পারবে না, এ বাইরে বার করে দেবে। তাহলে এ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো মাঝখানে, কারণ এ বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখন ট্যান হলো। ওকে, তাহলে 1050। তাহলে আবারও 90-এর গুণিতক করে ভাঙবো। তাহলে 9 10 900। তাহলে 9 90 × 11 করলে কত, 990 হবে। তাহলে 990, 9 × 12 করলে 1080 হবে। তাহলে মাইনাস করেও করতে পারি, প্লাস করেও করতে পারি। তাহলে আমি 90-এর গুণিতকে 9 × 11 করলে 990, কারণ 11 9 99। তাহলে আমি এখন বলতে পারবো 11 × 90। তাহলে আমার 990 হয়েছে। আমার আছে কত বাবা, 1050। তাহলে তুমি 990-এর সাথে আবারও যদি একটা 60 যোগ করে দাও তাহলেই আমার হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং, দেখো কত সুন্দর না জিনিসগুলো। চলো আরো মজা করে করে শিখি আমরা। তাহলে দেখো এখানে 8 আছে। তাহলে এখন আমরা নতুন নতুন করছি, তাহলে আমাদের তো এই যোগ চিহ্নটা দরকার, নাহলে তো শিখতে পারবো না। তাহলে এই যোগ চিহ্নটা আবার পাশে আমি কেটে নিলাম, তুমিও কেটে নাও। চলো তাহলে এইটা তোমার কাছে প্রথম পাত, এইটা তোমার কাছে দ্বিতীয় পাত, এইটা তোমার কাছে তৃতীয় পাত, এন্ড ফাইনালি চতুর্থ পাত, তাই না? দেখো কত সুন্দর ব্যাপার। তাহলে 8 আছে, আমি তোমাকে কি বলেছি, 4 মানে চতুর্থ পদ, 8 মানে চতুর্থ পদ, হচ্ছে 12 মানে চতুর্থ পদ। সবসময় 4-এর গুণিতক করে করে ভাববে, সব চতুর্থ পদ হবে। আর না হলে তুমি গুণে করো না, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি গুনি 1 2 1 2 3 4 5 6 7 8, দেখো বেশ ভালো জিনিস না? তাহলে দেখো বাবা এটা তাহলে 8 মানে কোন পদে পড়ছে, চতুর্থ পদে পড়ছে। তাহলে এটা যদি চতুর্থ পদে পড়ে তাহলে আর -60 আছে। আমি কি বলেছিলাম, চতুর্থ পদে পড়ছে মানে এইখানে ঠেকে আছে, প্লাস কিছু একটা হলেই ডান দিকে পরেরটায় চলে যাবে, কারণ আমার এইভাবে ভাবে সার্কেল ঘুরছে, এইভাবে ভাবে ঘুরছে, পরেরটায় চলে যাবে। কিন্তু এখানে বাবা কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তার মানে মাইনাস হওয়া মানে আরো ব্যাকে আসলো, তার মানে সে চতুর্থ পদেই পড়ে আছে। তাহলে চতুর্থ পদে কে পজিটিভ, এটা ছিল ওয়াল, এটা ছিল সাইন, এটা ছিল হচ্ছে ট্যান, এন্ড এটা হচ্ছে অল সাইন ট্যান, এটা হচ্ছে কস। তাহলে এখানে কে পজিটিভ, এখানে কস আর সেক, কস আর সেক পজিটিভ। কিন্তু আছে কে বাবা, আছে কট।
তাহলে কট তো বাবা থার্ডে পজিটিভ, তাহলে এখানে মাইনাস আসবে। মাইনাস কেন এলো? কারণ এ চতুর্থ পদে পড়েছে এবং চতুর্থ পদে হচ্ছে কস আর সেক পজিটিভ, তাহলে কট আছে তাই মাইনাস এলো। এবার দেখো 8 জোড় না বিজোড়? 8 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে 8 যদি তোমার কাছে একটা জোড় সংখ্যা হয়, তাহলে বলেছি জোড় সংখ্যা হলে কিছু চেঞ্জ হবে না, তাহলে কট কটই থেকে যাবে। আর পাশে দেখো কি আছে বাবা, 60 ডিগ্রি, তাহলে একটা 60 ডিগ্রি তোমার কাছে এলো। ঠিক আছে, এবার দেখো মাইনাস আছে এখন আপাতত রাখি, tan 11 আছে, তাহলে 11 আছে, তাহলে 11 পর্যন্ত যাবো। তুমি আবারও 1 2 3 4 করে গুনবে, কিন্তু আমি বলেছি কি, যে আমি তোমাকে বলেছি 8 মানে হচ্ছে কত, 8 মানে বা 12 মানে, 12 মানে চতুর্থ, তাহলে 8 হচ্ছে ধরো 8, তাহলে 8 মানে চতুর্থ পড়ছে, তাহলে চতুর্থ 9, তারপর এটা 10, এটা 11, তাহলে এখানে এলো কত, সে 11তে আছে। কিন্তু প্লাস 60, 11 মানে এই লাইনে টাচ করে আছে, যখনই প্লাস 60 হচ্ছে সে ফুট করে এই কোঅর্ডিনেটে চলে গেছে, তার মানে tan ছিল 11 মানে থার্ডে হচ্ছিল, প্লাস 60 টাকার জন্য সে কোথায় চলে গেল, আবার ওই ফোর্থে চলে গেল, মানে 12 নম্বর ঘরে চলে গেল। 12 নম্বর মানেই সেটা ফোর্থ, ফোর্থে tan আছে তার মানে নেগেটিভ দেবে, তাই নেগেটিভ যদি একটা দেয় মাইনাস, তাহলে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু এটা 12 নম্বরে আছে, 12 নম্বরে tan মাইনাস ভ্যালু দেবে, তাহলে সেই মাইনাসটা বাইরে গিয়ে প্লাস হয়ে গেল। এবার 11 জোড় না বিজোড়? 11 কিন্তু বাবা একটা বিজোড় সংখ্যা, তাহলে 11 যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে tan হয়ে যাবে কি, tan হয়ে যাবে cot, কেন, পূরক কোণের নিয়ম অনুযায়ী, তাহলে এটা cot 60 ডিগ্রির ভ্যালু। তাহলে তুমি এখান থেকেই বলতে পারবে cot 60 কেটে যাচ্ছে, কেটে গেলে এই টোটাল ভ্যালু 0 দিচ্ছে। সাপোজ আমি বলি, তাহলে cot 60 এর ভ্যালু তুমি জানো কি, 1/√3 প্লাস cot 60 এর ভ্যালু কি জানো, 1/√3, তাহলে দ্যাট ইজ ক্যান্সেল আউট ইকুয়াল টু 0। তাহলে যদি তোমাকে বলা হয় যে এর ভ্যালু কত বাবা পাবে, তাহলে তুমি একদম শটাং বলে দেবে যে স্যার এর ভ্যালু হচ্ছে 0, তাই না? তাহলে দেখো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবার দেখো আরো নতুন কিছু শিখি, চলো আরো নতুন কিছু শিখি। দেখো তো আমি তোমাকে 2 নম্বর দিয়ে আরো নতুন একটা টাইপ বলছি। ধরো বাবা তোমার কাছে আছে সাইন 120, এরকম আছে, প্লাস একটু বড় দেখে নিই, কেমন, বড় দেখে নিই, হ্যাঁ নতুন করে শিখি চলো। তাহলে এটা আছে cos স্কোয়ার 150, এরকম নিলাম। তারপর আছে ধরো tan স্কোয়ার 120, ঠিক আছে না? তারপরে আছে ধরো cos 180, অনেক বড় করে নিচ্ছি, মাইনাস আমি আবার বলছি tan 135। দেখো অনেক বড় বড় করে নিয়ে নিলাম, তাহলে নিয়ে আমি কিন্তু এরকম জায়গায় চলে এসেছি। এবার এটাকে সলভ করব। তা চলো এটাকে যদি সলভ করি, প্রথমে কি করব বাবা, আমরা যে 90 গুণিতক করে করে ভাঙবো। তাহলে 90 গুণিতক করে যদি ভাঙি, তাহলে এখন তুমি বলতে পারবে যে সাইন স্কোয়ার থাকলো, তাহলে এটা 1 × 90, কারণ 90 দুগুণে 180 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 × যদি 90 করি, তাহলে সেটা কি আসবে, মাইন প্লাস 30 চলে এলো। দেখো 1 × 90 করলে 30 এলো, তাহলে 1 × 90 করলাম প্লাস 30, কারণ 120 আছে। কেউ যদি 2 × 90 করে, তাহলে 180 হবে, তখন মাইনাস করতে হবে, তাহলে এটা চলে এলো। প্লাস পরেরটাকে ভাঙি, cos স্কোয়ার, ধরো পরেরটাকে যখন ভাঙছি কি আছে বাবা, 150, তাহলে 150 কে যদি ভাঙি, তাহলে 2 × 90 করে মাইনাস করতে পারো, বা 1 × 90 করেও করতে পারো। তো চলো আমি তোমাদের 2 × 90 করে করছি। তাহলে 2 × 90 কত, 180, তাহলে 180 থেকে 30 বাদ দিলে তবে গিয়ে 150 হবে, তাহলে -30 লিখলাম। প্লাস ধরো সাপোজ tan স্কোয়ার, এটা কি আছে 120, তাহলে 120 কে যদি আবারও ভাঙি, তাহলে এটা 1 × 90 করে করেছি, তাহলে 1 × 90 প্লাস হচ্ছে 30 হয়ে গেল। বেশ, তারপরে প্লাস cos 180, তার মানে অবশ্যই 2 × 90 হবে। এবার তুমি বলবে স্যার এখানে তো প্লাস কিছু হচ্ছে না, কিছু নেই মানে বাবা প্লাস 0 হবে, কিছু না থাকলে 0 হবে, 0 ডিগ্রি, ঠিক আছে না? তো বেশ,
চলো -10, তাহলে 10 কি হবে 90, 1 into 90 প্লাস দেখো 45, তাহলে 45 হলো। ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপ তোমাকে কি বলেছিলাম, 90 এর গুণিতক করে ভাঙা, তুমি দেখো ভেঙে ফেলেছো। এবার দেখো 1 into 90, তার মানে কি 1 into 90 যদি বলি, তাহলে তুমি যদি না পারো আবারও একটা যোগ চিহ্ন তুমি এঁকে নাও না, তাহলে এই হচ্ছে তোমার কাছে দুটো যোগ চিহ্ন, যোগ চিহ্ন আমি এঁকে নিয়েছি। বেশ, চলো তাহলে এবার দেখো, ভালো করে দেখো, তাহলে ওয়াল এখানে সবাই পজিটিভ, মানে এইটুকুটা 90, তাহলে 1, মানে এইটুকুটা 90, তার সাথে 30 যোগ হওয়া মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে যাওয়া। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে কার রাজত্ব, সাইনের রাজত্ব, তাহলে সাইন পজিটিভ হবে, তাহলে এ পজিটিভ, তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হলো। আর এবার দেখবো 1 জোড় না বিজোড়, বাবা 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে 1 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইনটা হয়ে যাবে কস, পুরক্ষণের নিয়ম অনুযায়ী হবে বলেছি, চেঞ্জটা হবে পুরক্ষণের নিয়ম। আর জোড় সংখ্যা থাকলে সাইন সাইনই থাকতো। এবার দেখো মাথায় কি আছে বাবা, স্কোয়ার আছে না, তাহলে এখানেও তুমি স্কোয়ার দিয়ে দাও। এখানে যদি 100 থাকতো তাহলে তুমি এখানেও 100 দিতে, নিয়ম যা হবার তাই হতো, এখানে যা থাকতো তাই দিতে। আর বলেছি এটা পাশে বসে যাবে, তাহলে এটা 30 ডিগ্রি পাশে বসে গেল। এবার দেখো প্লাস কস, কসের ক্ষেত্রে 2 into 90, মানে কোন কোঅর্ডিনেটে পড়েছে, সেকেন্ডটা, কারণ এইটা একটা 90, এটা দুটো 90, 2 into 90 মানে 1 2, মানে সেকেন্ডটাই পড়লো। আবার -30 করলে ওটাই পড়ে থাকবে, প্লাস করলে পরেরটাই চলে আসে, আমরা জানি মাইনাস করলে ওটাই থাকে। তাহলে এটা হলো কত, যে কস। তাহলে এবার একটা ব্যাপার দেখো, কসের স্কোয়ার আছে তাই না, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে কি বলেছি, সাইন পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি সাইন পজিটিভ হয়, বাকি সবার জন্য কিন্তু আমি বাবা বলেছি যে বাকি সবার জন্য এটা নেগেটিভ। তাহলে কস যেহেতু আছে, কারণ সাইন আর কোসেকের রুম এটা, তাহলে কস যেহেতু আছে তাহলে কস নেগেটিভ হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এখানে স্কোয়ার আছে, তাহলে কস যদি নেগেটিভ বার হয় তাহলে সে অলরেডি পজিটিভ করে দেবে। কারণ কি, মাইনাসের স্কোয়ার কত, মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে সেটা অবশ্যই প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। তাহলে একটা জিনিস তোমাকে সুন্দর ট্রিক শিখিয়ে দিলাম, যেখানে স্কোয়ার থাকবে সেখানে নেগেটিভ যদিও হয় তাহলে নেগেটিভ হলেও সেটা কিন্তু পজিটিভ টার্ম আসবে। তাহলে যদিও কোনো কারণে সেটা নেগেটিভ হয় তাহলেও কিন্তু সেটা একটা পজিটিভ ভ্যালু দেবে বা পজিটিভ টার্ম আসবে, কারণ স্কোয়ার থাকার জন্য সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং যেখানে স্কোয়ার আছে তোমার একটা এক্সট্রা খাটুনি কমে গেল, তোমার আর কোন পাদে আছে এটা দেখার প্রয়োজনই হবে না, যেহেতু স্কোয়ার আছে মাইনাস এলেও, কারণ কোন পাদে আছে এটা কেন চেক করি, কারণ সেটা প্লাস না মাইনাস হবে এটা জানার জন্য। তাহলে কোন পাদে আছে এটা না চেক করলেও আমার কাছে হয়ে যাবে, কারণ আমি প্লাস না মাইনাস আমার দরকার নেই, কারণ যেহেতু স্কোয়ার আছে মাইনাসটাকেও প্লাস করবে প্লাসটাকেও মাইনাস করবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে এটা 2 আছে, তাহলে কোন পদে আছে আমার আর জানার দরকার নেই। তাহলে 2 আছে, 2 কি সংখ্যা বাবা, 2 জোড় সংখ্যা, জোড় থাকলে বলেছি সেম থাকবে, তাহলে cos স্কোয়ারই হলো 30। ক্লিয়ার? তাহলে এবার এটা আসি, এটা কোন পদে আছে আমি আর দেখবো না, কারণ এটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে 1 into 90, মানে 190 হলো প্লাস 30 করলে সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে যখনই সেকেন্ড কোঅর্ডিনেটে সে পড়লো নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ তো হবে না বাবা, স্কোয়ার আছে। তাহলে এবার 1 আছে, তাহলে টা হয়ে যাবে কট, তাহলে কট স্কোয়ার 30 হলো। ক্লিয়ার? এখানে কিন্তু স্কোয়ার নেই, তাহলে কোন কোঅর্ডিনেটে আছে তোমাকে চেক করতে হবে। তাহলে 2 into 90, দেখো তাহলে একটা 90 দুটো 90, 2 into 90 মানে এটা কোন কোঅর্ডিনেটে, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে, কিন্তু জিরো আছে, প্লাস জিরো মানে ওখানেই থাকবে, কোনো জায়গায় আর সরলো না, তাহলে এখানেই আছে। সেকেন্ড কোঅর্ডিনেটে কস কি হবে, নেগেটিভ হবে, মাইনাস হলো। আর 2 জোড় সংখ্যা হওয়ার জন্য কস কসই থাকলো, তাহলে কস এটা 0 ডিগ্রি। তাহলে এবার এখানে আসি, তাহলে এখানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়েছে, ভালো করে বোঝো, 1 into 90 মানে ফার্স্ট, ফার্স্ট মানে একটা 90 মানে ফার্স্ট, প্লাস 45 মানে এই দাগে ছুঁয়ে আছে, যখনই প্লাস হলো তখনই টপকে এখানে চলে এলো, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাই না? খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট না? তাহলে এটা তোমার কাছে প্লাস হয়ে গেল।
তাহলে যদি তার মানে কি সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে প্লাস কেন বলছি বোঝো, কারণ ট্যান সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু নেগেটিভ হয়, তাহলে ওই নেগেটিভটা বাইরে বেরোলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লিখছি। আর ওয়ান যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে ট্যানটা হয়ে যাবে তোমার কাছে কট। তাহলে এই চেঞ্জটা কোন নিয়মে হচ্ছে, পূরক কোণে, পূরক কোণে ট্যান থাকলে কট হয়, তাহলে কট থাকলে ট্যান হয়, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এটা হলো কট 45 ডিগ্রি। ক্লিয়ার? তো এবার ভ্যালু গুলো বসাই। কস 30 কত, √3/2 তার স্কোয়ার, প্লাস এখানেও cos 30, তাহলে √3/2 তারও স্কোয়ার। cot 30 কত, cos 30 টা cot 30, cot 30 মানে হচ্ছে √3 তার স্কোয়ার। cos 0 এর ভ্যালু 1, cos 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে +1 -1 ক্যান্সেল আউট হবে, তাহলে হয়ে গেল। এবার এটা কি কি পাচ্ছি, এই ভ্যালুটা বার করলেই হবে, 3/4 প্লাস 3/4 প্লাস হচ্ছে কত হবে বাবা, প্লাস হচ্ছে তোমার কাছে 3। তাহলে যদি 4 এলসিএম করি, তোমরা নিচে নিচে করো, তাহলে 3 + 3 আর 4 3 যা 12, তাহলে 12 + 12, তাহলে 12 আর 6 18, তাহলে 18/4, 2 9 18, 2 2 4, তাহলে তোমার অ্যান্সার হলো 9/2। দেখো তো কি কঠিন লাগছে, একদম নয়। আমি নিজেই নিজে বলছি আর নিজেই তোমাদের বলছি যে কঠিন লাগছে না, তোমরাই বলবে কেমন কি লাগছে। যাই হোক, চলো আরেকটুখানি ইন্টারেস্টিং ফ্যাক্ট করা যাক। চলো তো আরেকটু কঠিন কঠিন দেখি কি আছে, যত আছে সব আমরা আজকে বার করে ফেলবো। চলো তাহলে চলো আমরা নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তাহলে 3 যদি বলি 1 2 3 করে তাহলে নাম দিচ্ছি। ধরো সাইন তোমার কাছে দেওয়া হলো 420 ডিগ্রি, ক্লিয়ার? আর তারপরে পাশে দেওয়া হলো cos 390 ডিগ্রি, ক্লিয়ার? এরকম দেওয়া আছে। মাইনাস cos মাইনাস তোমার কাছে দেওয়া হলো 300 ডিগ্রি, এটা দেওয়া হচ্ছে 300 ডিগ্রি। তারপর আবারও তুমি বলছি আমি সাইন, এবার দেওয়া হলো -330 ডিগ্রি। এরকম করে করে তোমাকে সব ভ্যালু দেওয়া আছে। বেশ, চলো তো তাহলে আমার ফার্স্ট কেস কি হবে, 90 এর গুণিতক করে সাজানো। তাহলে সাইন, তাহলে 90 করলে 9 4 36 আর 9 5 45, তুমি যোগ করেও বা বিয়োগ করতে পারো, বিয়োগ করেও করতে পারো। তাহলে হচ্ছে 9 4 36, তাহলে 4 × 90 ডিগ্রি করলাম। 9 4 36 প্লাস 60 করলে তবে 42 হবে, তাই না? হয়ে গেল। এবার কস, তাহলে এবার আবারও 90 করে ভাঙবো, তাহলে 90 করে যদি ভাঙি আবারও তুমি বলতে পারো 4 × 90, 4 9 36, তাহলে 36 প্লাস 30 করলে 90 হবে, তাহলে 30 ডিগ্রি হলো। কস কি করে বাবা, কস তো মাইনাস ভ্যানিশ করে দেয়, তাহলে কস মাইনাস ভ্যানিশ করে দেয়, কারণ কস হচ্ছে মাইনাস হজম করে নেয়, তাহলে কসের জন্য এই মাইনাস থাকছে না। কিন্তু বাবা সাইনের মাইনাস কি হয়, সাইন তো মাইনাস হজম করতে পারে না, বাইরে বার করে, তাহলে এই মাইনাস, সরি, এই মাইনাস বাইরে বেরিয়ে আসবে, তাহলে যেহেতু গুণ হয়ে আছে এই মাইনাস একেবারে সামনে এসে এই মাইনাসটাকে প্লাস করবে, আর মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, কস কিন্তু মাইনাস ভ্যানিশ করে দিয়েছে, মনে মনে ভেবে নাও। তাহলে এবার 300 মানে কি, 3 × 90 270, 3 × 90 270 প্লাস 30 করবো, 270 প্লাস 30 ডিগ্রি। ওকে, সাইন 330, তাহলে এটা কি করে করব, এটা তুমি 4 × 90 করো, 4 9 36, 36 থেকে 30 বাদ, মানে 360 থেকে 30 বাদ দিয়ে দেবো। দেখো এই কোটা আমি পর পর করে পেয়ে গেছি, তাই না? তাহলে এবার তোমার যদি মনে হয় যে তুমি ডায়াগ্রাম আঁকবে, তাহলে তুমি ডায়াগ্রাম কিন্তু আঁকতে পারো। ডায়াগ্রাম বলতে কোনটা, ডায়াগ্রাম বলতে যেটা আমরা একটু আগেই ড্র করেছি। যদি তুমি না পারো তাহলে পাশে আবারও আমি ড্র করে নিই, এই আমি ড্র করে নিলাম কোন পাদে বলার জন্য। তাহলে একবার রিপিট করব, আমি একবার রিপিট করে দিচ্ছি। কি রিপিট করছি, প্রথমটাই বলেছিলাম অল, পরেরটাই বলেছিলাম সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। থার্ডটাতে বলেছিলাম ট্যান আর কট, বাকি সবাই নেগেটিভ। ফোর্থটাতে বলেছিলাম কস আর সেক, বাকি সবাই কিন্তু নেগেটিভ। ঠিক আছে, চলো
তাহলে এটা 4 × 90, 4 মানে কোন পর্যন্ত চলে এসছে, 1 2 3 4, মানে 4 মানে এটাই চলে এসছে, প্লাস করলে ফার্স্টে চলে যাবে, ফোর্থ মানে এটা, প্লাস 60 করেছি তার মানে ফার্স্টে চলে গেছে, তার মানে এটা ফার্স্টে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে। আর 4 জোড় সংখ্যা, তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন 60°। ক্লিয়ার? এবার কসে বার করব, কস কত, কস 4 এ আছে মানে এটা, প্লাস 30 মানে আবারও সে ওখানে চলে গেল, তাহলে ওখানে চলে যাওয়ার জন্য তাহলে সেকেন্ড স্টেপ কি বলেছিলাম, 90° আর কোন কোঅর্ডিনেটে, তাহলে এ এখানে চলে গেল, মানে ফার্স্টে মানে সবাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলো। তাহলে এটা যদি পজিটিভ হয়, 4 থাকলে কসই থাকে, যেহেতু জোড় সংখ্যায় কোনো চেঞ্জ নেই, তাহলে cos 30°। এবার এখানে আসি, 3 × 90, তাহলে একটা দুটো তিনটে, তার মানে থার্ডে প্লাস 30 করলে পরেরটায় চলে যাবে, কারণ দাগে ছুঁয়ে আছে বলেছি, দাগে ছুঁয়ে আছে, তারপরে পরেরটায় চলে যাবে, মানে প্লাস 30 মানে ফোর্থে কস পজিটিভ, তাহলে কস পজিটিভই থাকবে, তাহলে কস পজিটিভ থাকবে। আর 3 আছে, 3 মানে বিজোড়, তাহলে বিজোড় থাকলে কস পূরক কোণের নিয়ম অনুযায়ী সাইন হয়ে যাবে, তাহলে সাইন 30 হলো। সেম প্রসেসে এবার এটা ফোর্থ কোঅর্ডিনেটে পড়েছে, ভালো করে বোঝো, ফোর্থ মানে 1 2 3 4, ফোর্থে কে কস আর সেক পজিটিভ, তাহলে সাইন এসে গেছে মানে সাইন নেগেটিভ, তাহলে সেই নেগেটিভটা ও একেবারে যেহেতু গুণ হয়ে আছে একেবারে সামনে পাঠিয়ে দেবে, দিয়ে এইটা নেগেটিভ করে নাও, তো এটা নেগেটিভ হলো। তাহলে 4 যেহেতু জোড় সংখ্যা, তাহলে সাইনই হলো, তাহলে সাইন এটা কত হলো, সাইন তোমার কাছে 30 হলো। ঠিক আছে, হলো। তাহলে সাইন 60 √3/2, কস 30 √3/2, মাইনাস সাইন 30 1/2, আবারও সাইন 30 আবারও 1/2, তাহলে 4 লসাগু হলো, উপরে 3 মাইনাস 1, তার মানে 2/4 হলো, 2 2 যা 4 হলো, তাহলে 1/2 অ্যান্সার। দেখো তো, আশা করি তুমি বুঝেছো, ভালো করে বুঝেছো, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এবার না আমি কোশ্চেন নাম্বার 3 বললাম, তাই তো, কোশ্চেন 3 নাম দিয়েছি, কোশ্চেন 3 নাম দেওয়ার পরে আমি এবার কোশ্চেন 4 করব বলছিলাম, কিন্তু 4টা তোমাকে আমি পরে বলছি, আগে আমি 5 বলি। এবার কোশ্চেন হলো, তুমি বলবে তাহলে কি স্যার কোশ্চেন 4 আমি আসবো না, হ্যাঁ আসছি, একটু অন্য টাইপ, সেম টাইপ গুলো আগে তোমাকে আমি বলে নিই। আচ্ছা, আমি একটুখানি তোমাদেরকে বলে দিই, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমরা এতক্ষণ যা করছিলাম সেটা কিন্তু 11-এরই অঙ্ক করছি, এবং বই ধরে পরপরই কিন্তু করছি, ঠিক আছে না? তো বই না থাকলেও আমরা অঙ্ক করব, কোনো অসুবিধা নেই, বইয়ের কোনো প্রয়োজন নেই, বই লাগবে না। চলো, তাহলে আমি কোশ্চেন নাম্বার 4 তোমাদের আছে, 4টা কিন্তু একটু অন্যরকম, আমরা আগে 5টা করে নিই, আমরা কোশ্চেন নাম্বার 4 বলবো, কারণ অতদূর আমি এখনো বলে উঠতে পারিনি তোমাদের থিওরিটা। চলো, তাহলে cos আছে হচ্ছে 524°, ঠিক আছে, প্লাস cos 55°, এটা আছে, প্লাস আর আছে cos, সব cos দেওয়া 125°, এটা আছে, প্লাস cos 204°, এটা আছে, প্লাস cos 300°, এরকম আছে। তাহলে এই পর্যন্ত তোমার কাছে আছে, তাই না? খুব ভালো ব্যাপার না? তাহলে আমি এটা করব, ভালো করে বোঝো। এবার তুমি বলবে স্যার এইগুলোর মান তো আমি জানি না, আমার জানার দরকার নেই, এইগুলোর মান জানি না, তাই তো, cos 24, যেহেতু এই 24 কোনোদিনও মান বার করিনি, তাহলে এটা 90 গুণিতক আকারে তুমি ভাঙতে পারছো না, যেহেতু 90 থেকে ছোট সংখ্যা, তাহলে এটা তুমি এই করেই রেখে দাও, এটাও ভাঙতে পারছো না, এটাও তুমি রেখে দাও, মানও জানো না, অসুবিধা নেই। এইবার ভালো করে বোঝো, আমি এইটাকে কি করতে পারি, 90 গুণিতকে ভাঙতে পারি, তাহলে 90 প্লাস প্লাস আমি এটাকে বলতে পারবো 35°, তাই তো, এটা রাফে লিখছি, এটা বলতে পারবো আমরা। আমি বলছি যে এটা তুমি বলো না, কেন, আমি এই আগের সাথে ম্যাচ করিয়ে লিখবো, কিন্তু এক্ষেত্রে আগের সাথে ম্যাচ করিয়ে লিখবো, কারণ আগে দেখো 55 আছে, তাহলে তুমি এই 90 1 × 90 + 35 না লিখে, আমি আগের বারে কি বলেছিলাম, এতক্ষণ ধরে আমি বলেছিলাম যোগ করেও লেখা যাবে, বিয়োগ করেও কিন্তু লেখা যাবে, কিন্তু আমি বলছি না, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ যে কোনো একটা তোমায় লিখতে হবে। কেন লিখছি ভালো করে বোঝো,
আমি 90 × 35 লিখতে পারতাম, কিন্তু আগের এর সাথে ম্যাচ করিয়ে আমি লিখবো। তার মানে আমি যদি 2 × 90 লিখলাম, তাহলে তার থেকে 55 বাদ দিলেই 125 চলে আসবে। তাহলে যেহেতু এই 55 আর এখানে অলরেডি 55 আছে, ম্যাচ করানোর জন্য এটা করলাম। প্লাস পরেরটা দেখো, পরেরটা তুমি 24-এর সাথে ম্যাচ করাতে পারবে কি করে? 2 × 90 করলাম, তাহলে 2 × 90 প্লাস 24 হয়ে গেল, তাই না? প্লাস আর একটা আছে 300, এটা তো কারোর সাথে ম্যাচ করানোর নেই, তাহলে এটা ভেঙে নেব। কি 3 × 90 270 প্লাস 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে ভেঙে ফেললাম, এটা কিছু করার নেই, এরকমই থাকছে। ক্লিয়ার? এটা কিছু করার নেই, এরকমই থাকছে। ক্লিয়ার? চলো, 2 × 90 কোন কোঅর্ডিনেটে পড়ছে বাবা? এই দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে। 2 × 90 মানে সেকেন্ড। সেকেন্ড কোঅর্ডিনেটে কস কি হয়, পজিটিভ না নেগেটিভ? কস অলরেডি নেগেটিভ, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে কার জায়গা, কার শয়নকক্ষ? সাইন আর কোসেকের। তাহলে কস যেহেতু আছে তাহলে নেগেটিভ হলো। টু জোড় না বিজোড়? টু জোড় সংখ্যা, তাহলে কসের কোনো চেঞ্জ হবে না, কস কসই থাকবে। আর এইটা বলেছি বসে যাবে, তাহলে 55। আবার কেউ -55 বসিয়ে দিও না, এখানে যা থাকবে শুধু সেটাই বসবে, প্লাস মাইনাস কি থাকলো জানার দরকার নেই। এবার পরেরটায় আসি, পরেরটা কোন কোঅর্ডিনেটে দেখো তো? 2 × 90, তাহলে একটা 90 দুটো 90। সেকেন্ড কোঅর্ডিনেটে +24 মানে +1 হলেও থার্ডে চলে যাবে বলেছে, তাহলে 24 মানে থার্ডে চলে গেল। থার্ডে কার রাজত্ব? ট্যান আর কটের। আছে কে? কোস কস, তাহলে তোমার মাইনাস হবে। দুই জোড় সংখ্যা, তাহলে কস কসই থাকবে, তাহলে cos 24 হলো। প্লাস প্লাস হবে না মাইনাস হবে জানি না, প্লাস বসিয়ে রেখেছি আপাতত। 3 × 90, তাহলে একটা 90 দুটো 90 তিনটে 90, তাহলে এইখানে এলো +30 মানে পরেরটায় চলে গেল, মানে ফোর্থে চলে গেল। যদি ফোর্থে যায়, ফোর্থে তো কসেরই এরিয়া, তাহলে পজিটিভই হবে। আচ্ছা 3 মানে কি? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে কস পূরক কোণের নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, আর হচ্ছে কট থাকলে ট্যান, এই অনুযায়ী। তাহলে কস আছে মানে সাইন হয়ে যাবে, আর 30 ডিগ্রি বসে গেল। তাহলে চলো, এবার তুমি বলতে পারবে cos 24 - cos 24 প্লাস cos 55 - cos 55। সাইন 30 হলো অনলি, সাইন 30 এর ভ্যালু কত? হাফ, তাহলে এটা গিয়ে তোমার অ্যান্সার। কত সহজ, তাই না? চলো আর একটু করা যাক, ভালো করে বোঝো। আর একটু করা যাক, তোমাকে আমি একের আন্ডারে এত কিছু বললাম, এবার আমি তোমাকে দুইয়ের সাথে পরিচয় করাই। ঠিক আছে, ভালো করে বোঝো। 2 নম্বর কোশ্চেনটা ঠিক এরকম দেওয়া আছে, দেখো ইংরেজিও বলছি বাংলায় বলছি। 2 নম্বর কোশ্চেনটা তোমাকে দেওয়া আছে, ইফ থিটা প্লাস ফাই, ইফ মানে যদি, বাংলায় লিখে নাও, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে, ইফ এটা দেন শো দ্যাট, তোমরা লেখো তবে দেখাই যে, শো মানে দেখানো বা প্রমাণ করা। কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে সাইন 120 ডিগ্রি, সরি -থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি -ফাই, এরকম একটা দিয়েছে, তাই না? তাহলে এরকম দিয়েছে, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এবার এর অ্যান্সারটা কিভাবে করব? এরকম করে দিয়েছি, তাহলে কি খুব কঠিন হবে অঙ্কটা? দেখো, তুমি নিজেই বলবে করার পরে কঠিন না সহজ লেগেছে তোমার কাছে। তাহলে আমি এটাকে করতে যাই। তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা বলছি, এটা 2 নম্বর প্রশ্ন। তাহলে অ্যান্সারটা দেখো, ভালো করে বোঝো। তাহলে থিটা প্লাস ফাই মানে কত বাবা? 60 ডিগ্রি বলেছে। তাহলে থিটা প্লাস ফাই মানে আমার আছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তো চলো, তোমার কাছে দেওয়া আছে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, নাও এটা গিভেন, এটা তোমাকে দেওয়া আছে, দেন এইটা সমান সমান এটা প্রুভ করতে বলেছে। তাহলে ফার্স্ট অফ অল আমি এটা লিখছি, তাহলে অতএব আমি লিখলাম সাইন 120 মাইনাস থিটা। ঠিক আছে, ওকে। চলো, তাহলে এবার ভালো করে মন দিয়ে বোঝো, আমি এইখানে 120 আছে, তাই তো? তাহলে আমার এখানে কত আছে বাবা? 120। এবার তুমি দেখো ভালো করে বোঝো, তোমার এখানটায় থিটা আছে, কিন্তু যেটা প্রুভ করতে দিয়েছে সেখানে ফাই দেওয়া আছে। তাহলে তো আমি থিটাকে চেঞ্জ করে ফাই আনতে হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে না, দেখো তো,
এখান থেকে তুমি তো বলতেই পারছো যে থিটা ইকুয়াল টু 60 - 5, তাই না? তার আগে আমি এটা আরেকটু চেঞ্জ করি। ধরো সাপোজ আমি এখানে বললাম সাইন, এটা 120 আছে, তার মানে তুমি কি লিখতে পারছো বাবা? দেখো তো, আমি বলতেই পারছি এটা 1 × 90 প্লাস 30, এটা আমরা লিখে থাকি মাইনাস থিটা। দেখো এতক্ষণ এটা করছিলাম, এখন মাইনাস থিটা হয়ে গেছে। তাহলে এখন আমি এটাকে আরেকটু সাজিয়ে যদি বলি, তাহলে 1 × 90 প্লাস 30 মাইনাস থিটা, এরকম আছে। তাহলে এবার দেখো, এই 30 মাইনাস থিটাকে, এই যে 30 মাইনাস থিটাকে, এটাকেই এখন মনে মনে আমি থিটা ভাবছি। তাহলে এখন দেখো 1 × 90 কোন কোঅর্ডিনেটে পড়েছে তুমি নিজেই দেখে নাও। ফার্স্টে প্লাস যাই কিছুই হোক না কেন সে সেকেন্ডে চলে যাবে, কারণ এই দাগ ছুঁয়ে আছে, 90 মানে এই দাগ ছুঁয়ে থাকা, তাহলে সে সেকেন্ডে গেল। সেকেন্ডে আমরা জানি সাইন সাইন থাকে, এই সরি পজিটিভ হয় সেকেন্ডে, সাইনের ভ্যালু পজিটিভ। আর ওয়ান আছে, ওয়ান কি সংখ্যা বাবা? ওয়ান বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা হয়ে যাবে কস। আর এটা তাহলে আমি বলতে পারবো কি 30 মাইনাস থিটা। দেখো কিন্তু আমার 30 - 5 দেওয়া, থিটা দেওয়া নেই। তাহলে এখান থেকে যেটা বলতে চাইছিলাম, তুমি থিটা ইকুয়াল টু বলতে পারবে কি 60 - 5। তাহলে আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কস, ভালো করে বোঝো, তাহলে আমি এখানে বলবো 60 - 5, তার মানে থিটার জায়গায় পুট করছি। তাহলে থিটার জায়গায় কি লিখছি বাবা? 60 - 5, তাহলে সামনে মাইনাস আছে, ভেতরে ঢুকবে, তাহলে মাইনাস থিটা মাইনাস 5। ক্লিয়ার? তাহলে দেখো আমি কত পেলাম, আমি পেলাম হচ্ছে 30 - 60 মানে -30 -5। আচ্ছা মাইনাস ভেতরে ঢুকেছে মানে এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে তুমি একটা মাইনাস কমন নিয়ে মেলাতে পারো, তাহলে মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস যদি কমন নাও, তাহলে 30 ° -5 আসবে। তাহলে এই মাইনাস কস তো ভ্যানিশ করে দেবে, এই মাইনাস কসের সামনে মাইনাস থাকলে কি করে? সে ভ্যানিশ করে দেয়। তাহলে তুমি আলটিমেটলি ভ্যানিশ যদি করে, তাহলে পেলে কত? 30 ° -5 পেলে না? দেখো আমার কাছে প্রুফড হয়ে গেছে। দেখো খুব সুন্দর না? কি কোথায় কোথায় কঠিন লাগলো তোমার কাছে তুমি বলো? একটু ভাবনা চিন্তা করো, একটু দেখো। চলো, তাহলে এই গেল। এবার আমরা কোশ্চেন নাম্বার একটু 3 দিকে যাই। চলো তো কোশ্চেন নাম্বার 3 কি কি বলছে আমরা একটু দেখি বা দেখে নিই। হ্যাঁ, কোথায় তোমাদের অসুবিধা থাকতে পারে তুমি দেখো তো। কোশ্চেন নাম্বার আমি 3 বলি। চলো কোশ্চেন নাম্বার যদি 3 তে আসি, মাথায় রেখো আগে একটা সাম কিন্তু আমরা ছেড়ে এসেছি, তাই তো? সেই কোশ্চেন নাম্বার 4 ছেড়ে 5 করলাম, মনে আছে তো? ঠিক আছে চলো, ওটা আমি আসবো কিন্তু ফিরবো ওখানে। ওটা পাই দিয়ে আছে বলে এখনো বলিনি। 3 এর আই, এই কোশ্চেনটা তোমাকে বলেছে প্রমাণ করো বা প্রুভ দ্যাট, প্রমাণ করো। প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি আর কস 115 ডিগ্রি, এটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে তোমার কাছে কোয়েশ্চেন যে এটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা চলো তো বাবা, দেখো তো 0 করতে পারি কিনা দেখি। আমরা যা শিখে গেছি না সব করে ফেলবো, 0 করে ফেলবো। দেখো শুধু কি করি আজকে। তো চলো আমরা তাহলে একদম যেটা আছে সেটাই দিয়েই বলছি। ধরো অ্যান্সার এখান থেকে বলি, তাহলে যা দেওয়া আছে সেটা লিখে নিই। সাইন 45 ডিগ্রি, তারপরে কি আছে কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি, এটা 0 দেখাতে বলেছে। দেখো বাবা, এই ভ্যালু কিন্তু তুমি জানো, ঠিক আছে এটা থাক। আমার যেহেতু 90 ছোট, তাহলে এটা 90 গুণিতক আকারে ভাঙতে পারবো না, ফার্স্ট স্টেপ তাই ছিল। তাহলে এটা যেমন আছে তেমন রাখছি। এটাও 90 গুণিতক আকারে ভাঙতে পারবো না, যেমন আছে তেমন রাখছি। চলো তাহলে সেকেন্ডলি এটা ভাঙতে পারি, সেকেন্ডলি এটা ভাঙতে পারি। তাহলে চলো এটা যদি ভাঙি, ভালো করে বোঝো, তাহলে 135, তাহলে 135 মানে কি? 135 মানে আমরা যদি ভাঙি, তাহলে তুমি বলতে পারবো কি 1 × 90 প্লাস 45। ভাঙা আশা করি তোমাদের শিখে গেছো পুরো, নালে ভাগ করতে বলেছি।
এবার একটা ভালো ইন্টারেস্টিং ব্যাপার বলি, এটা আমি যদি ভাঙি তাহলে 115 আছে, তাহলে 90 প্লাস 25 হবে, 1 × 90 প্লাস 25। কিন্তু আমি বাবা কি বলেছি, একটু দেখবে পেছনে কি আছে, তোমার 65 আছে, তাহলে 65 যদি থাকে তাহলে 1 × 90 করলে হবে না, 2 × 90 যদি করো তার থেকে 65 মাইনাস গেলে তবেই 115 হবে, হতে পারে। তাহলে এটা দিয়ে করলে কিন্তু তুমি আর জিরো আনতে পারছো না। তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে বলতে পারবো 2 × 90 মাইনাস 65। ক্লিয়ার? তো চলো, তাহলে এটা তোমার কাছে আছে sin 45, চাইলেই ভ্যালু বসিয়ে দিতে পারতাম, ইচ্ছা করে রেখেছি, তাহলে 65। ওকে, চলো এটা কোন কোঅর্ডিনেটে আছে একটু দেখে নিই তো। দেখো 1 × 90 মানে এটা এটা, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, যেই 45 হলো সেকেন্ডে চলে এলো, তাহলে সেকেন্ডে সাইন কি হয় বাবা, সেকেন্ডে সাইন পজিটিভ হয়। আর 1 থাকার জন্য আমি এটা বলতে পারবো cos, আর এখানে 45 বসিয়ে দেবো। এটা কোন কোঅর্ডিনেট আছে বাবা, 2 × 90 মানে সেকেন্ডে আছে, আর -65 মানে ও আরো পিছিয়ে আসবে, মানে সেকেন্ডেই থাকবে। মনে রাখবে, প্লাস প্লাস কিছু হলে পরেরটায় চলে যাবে, মাইনাস যদি কিছু হয় ওখানেই সে থাকবে। তাহলে এখানেই কিন্তু আছে সেকেন্ডে, সেকেন্ডে তাহলে মাইনাস হয়, তাহলে এখানে একটা আমি মাইনাস দিয়ে দিচ্ছি, যেহেতু মাইনাস হয়। 2 থাকলে cos cosই থাকবে, তাহলে cos 65 ডিগ্রি। ঠিক আছে, ওকে। cos sin 45 এর ভ্যালু 1/√2, এটার ভ্যালু বাবা জানি না, তাহলে এটা cos 65 হলো। ওকে, এবার এখানটা দেখো ভালো করে বোঝো, হচ্ছে তোমার এই মাইনাসটা বাইরে বেরিয়ে প্লাসে মাইনাসে মাইনাস হলো, cos 45 ও 1/√2, আর এটা cos 65। দ্যাট ইজ, দেখো এটা সেম জিনিস আলাদা সাইড, তাহলে জিরো হলো না আমার প্রুফ। কত সহজ, খুব ইন্টারেস্টিং না? ঠিক আছে, চলো এবার আমি নাম্বার 3 এর কোশ্চেন নাম্বার 3 আগে বলবো। এবার তাহলে 3টা কেন বাদ দিচ্ছি, আমি 3 আর ওই আগে একটা সাম, আমি এই দুটো বাদ রাখছি, অবশ্যই শেষে করাবো, শেষ পর্যন্ত দেখো পেয়ে যাবে। আমি তাই জন্য নাম্বার 2 অ্যাভয়েড করে আগে 3 করছি, আর পরে বুঝতে পারবে যে 3 অ্যাভয়েড কেন করেছি বা করছি। তো চলো এবার নেক্সট আসি আমার কোশ্চেন নাম্বার 3। দেখো তো কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে। কোশ্চেন নাম্বার 3 বলছে এরকম একটা টাইপ আছে, এটাও প্রমাণ করতে দিয়েছে বা প্রুভ করতে দিয়েছে, বলেছে sec 270 ডিগ্রি মাইনাস থিটা আছে, তারপর আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপর আছে মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা, নেক্সট আছে tan 90 ডিগ্রি প্লাস থিটা, এরকম আছে। তোমাকে প্রুভ করতে দিয়েছে -1, দেখো এটা ইকুয়াল টু -1 প্রুভ করতে দিয়েছে, ঠিক আছে না? কোয়েশ্চেনটা লিখে নাও, আমি এটা মুছে দিলাম, তাহলে এটা 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 হচ্ছে ক্যান্সেল করলাম, কারণ ইকুয়াল টু -1 প্রুভ করতে দিয়েছে, তাহলে এই -1টা লিখছি না, শেষে দেখি কি আছে। তো ওকে চলো, লেট, তাহলে আমার কাছে কি আছে, সেক, তাহলে এটাকে কি হবে বাবা, এটাকে ভাঙবো তাই না? তাহলে এটাকে যদি ভাঙি খুব ইন্টারেস্টিং, দেখো খুব সুন্দর লাগবে করতে। তাহলে 270 আছে, তাহলে 270 যদি হয় তাহলে এটাকে আমি ভাঙার চেষ্টা করব, তাহলে করলে 3 × 90 হবে তাই না? তাহলে মাইনাস থিটা হলো, সেক আছে, তাহলে এটা 1 × 90 মাইনাস থিটা হবে। ওকে চলো, তাহলে মাইনাস tan আছে, তাই 270 মানে 3 × 90 মাইনাস থিটা, আর tan 1 × 90 প্লাস থিটা। তাহলে চলো, তাহলে আমি আবারও এখানে একটা তোমাকে ড্র করে দেখাই, কি ড্র করছি, এটা ড্র করছি, এটা ড্র করা যদি তোমাদের আয়ত্তে চলে আসে ড্র করার দরকার, মনে মনে তোমাকে ধীরে সুস্থে ভাবতে হবে। প্রথমত 3 × 90, 3 মানে এখানে একটা 90 ফার্স্ট কোঅর্ডিনেট, দুটো 90 সেকেন্ড, তিনটে 90 মানে থার্ড, তাহলে থার্ডে চলে যাবে। তাহলে যদি এটা থার্ডে যায়, ভালো করে বোঝো, থার্ডে যায়, থার্ডে কে বাবা, থার্ডে ট্যান আছে আর কড আছে বলেছি, তাহলে ট্যান আর কড যদি থাকে, তাহলে ট্যান আর কট যদি থাকে, তাহলে এখানে সেক আছে মানে তোমার কাছে নেগেটিভ হবে, নেগেটিভ সরি, আর এখানে 3 থাকলে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সেকটা হয়ে যাবে কোসেক।
তাহলে কোসেক থিটা। এখানে দেখো 1 × 90 মানে ফার্স্ট কোঅর্ডিনেট, মাইনাস থাকা মানে ওখানেই আছে, তাহলে এর কোনো চেঞ্জ হবে না, মানে সাইনের চেঞ্জ হবে না, কারণ ফার্স্টে সবাই পজিটিভ। তাহলে 1 মানে বিজোড় সংখ্যা, তাহলে হচ্ছে এটা সেক্ট হয়ে যাবে কোসেক, তাহলে কোসেক থিটা। এবার তুমি দেখো এইভাবেই কিন্তু ওই ফর্মুলা গুলো এসছে, কেন বলো তো? তুমি ক্লাস 10-এ শিখেছো sec 90 মাইনাস থিটা, দ্যাট ইজ ফর্মুলা, দ্যাট ইজ ফর্মুলা। তাহলে সেটাই মানে কোসেক থিটা, তাই না? ওকে চলো, তাহলে 3 × 90 মানে থার্ড কোঅর্ডিনেটে, আবারও থার্ড কোঅর্ডিনেটে আছে। তাহলে থার্ড কোঅর্ডিনেটে কি বাবা, সবাই এই tan পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে tan পজিটিভ। তাহলে tan যদি থার্ড কোঅর্ডিনেটে পজিটিভ হয়, তাহলে 3 × 90 আছে, তাহলে এটা পজিটিভ হবে। আর 3 থাকলে কি করি বাবা, 3 যদি থাকে তাহলে ট্যানটা হয়ে যাবে কট, তাহলে এটা কট থিটা। 1 × 90 কোন কোঅর্ডিনেটে পড়ছে, ফার্স্টে পড়ছে, কিন্তু প্লাস থিটা মানে প্লাস কিছু হলেই বলেছি সে সেকেন্ডে আসবে, তাহলে সেকেন্ডে আছে, সেকেন্ডে সাইন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে ট্যান আছে যেহেতু, ট্যান কি, ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে সেই নেগেটিভটা এখানে এসে প্লাস হলো, ইন্টু তাহলে 1 থাকার জন্য কট হয়ে যাবে কট, কট হয়ে যাবে কট থিটা, ট্যান হয়ে যাবে কট থিটা। মাইনাস কমন নাও, নিলে তুমি পাবে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে দ্যাট ইজ কি 1, তাহলে -1 হলো তোমার অ্যান্সার। তাহলে এটা কি হবে, প্রুফড হয়ে যাবে, এটাই প্রুফ করতে দিয়েছি। চলো, কেমন বলো, ইন্টারেস্টিং না বেশ? তারপর চলো আরো একটা করাই, কোয়েশ্চেন নাম্বার 4-এ যাই। তো চলো কোয়েশ্চেন নাম্বার 4-এ যখন আমরা যাব তখনও আমাদের কাছে খুব ইজি লাগবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 আসি, 4 কি বলছে চলো দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে দেখো আইভি, হ্যাঁ এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কি আছে দেখো, cos 306 ডিগ্রি, ক্লিয়ার, প্লাস cos 234 ডিগ্রি, ক্লিয়ার, দেন তারপরে আছে cos 162 ডিগ্রি, ক্লিয়ার, দেন আছে প্লাস cos 18 ডিগ্রি, তাই না? তাহলে cos 18 ডিগ্রি এইটা আছে। তাহলে এবার আমি এইটা ইকুয়াল টু, আমি আগে বলে নিই, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে হবে, তোমরা কোয়েশ্চেনটা লিখে নিও, এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে আমাকে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা চলো আসা যাক। খেয়াল করবে এইটা কিন্তু আমরা ভাঙতে পারছি না, বা এটা আমরা ভাঙতে পারবো না। তাহলে এটা যদি ভাঙা না যায়, তাহলে আমাকে এইটা ভাঙার সময় খেয়াল রাখবো 18 কোথায় আসছে বা না আসছে দেখবো, তাই না? চলো, তাহলে এখানে কত আছে, 306, তাহলে আমি যদি cos বলি, তাহলে আমি বলতে পারবো 3 × 90, তাহলে 3 × 90 মানে কত, 270, তাহলে 270-এর সাথে যদি আমরা 36 অ্যাড করি, তাহলে আমি পাবো হচ্ছে 306, তাই না? তাহলে দেখো 36 এর ভ্যালু তুমি জানো না, তাহলে পরের গুলো ভাঙার সময় খেয়াল রাখবো যে 36 যেন আমার কোশ্চেনে আসে, কারণ যেহেতু 36 এর ভ্যালু জানি না। প্লাস আমি এবার পরেরটা ভাঙি, পরেরটা দেখো 234 আছে, তাহলে খুব ইন্টারেস্টিং, দেখো 234, তাহলে 230 যদি 4 থাকে, তাহলে আমি এটাকে যদি একটু আবারও ভাঙার চেষ্টা করি, তাহলে যেহেতু তোমার কাছে 234 আছে, তাহলে আমি বলতে পারবো কি 2 × 90 করতে পারবো, কিন্তু 90 যখন করব 130, তাহলে এই ভ্যালুটা আসছে না, তাহলে আমি 3 × 90 করি। 3 × 90 যখনই করছি, তার থেকে দেখো 36 বিয়োগ করলেই তোমার এইটা চলে আসছে, মানে 36টা ম্যাচ করানোর চেষ্টা করছি, যেহেতু ভ্যালু জানি না, যেমন 18 জানি না, 18 কে ভাঙবো না, কিন্তু একে ভেঙে চেষ্টা করবো 18 বানার। বুঝতেই পারছো কিভাবে আসছে, কারণ কি 2 × 90 করবো, 290 180, তার থেকে 18 বাদ দিয়ে দেবো, তাহলে দেখো আমি এটা চলে আসছে প্লাস cos 80, তাহলে এরকমও চলে এলো। ওকে চলো, 3 × 90 যেহেতু বলেছে, ভালো করে বোঝো, 3 × 90 যেহেতু আমার কাছে আছে, বা 3 × 90 আমাকে কোশ্চেনে বলেছে, তাহলে 3 মানে কোন কোঅর্ডিনেটে বাবা, তুমি কিন্তু সাইডে এরকম করে নিতে পারো, তাহলে 1 2 and 3, তারপরে সে চলে যাচ্ছে 4th-এ, তাই না? তাহলে 4th-এ যখন যাচ্ছে cos তখন পজিটিভ, তাহলে cos পজিটিভ হবে।
আর 3 যেহেতু আছে, এটা একটা অড নাম্বার, তাহলে 3 থাকলে কসটাকে তুমি বলতে পারবে এটা কি হয়ে যাবে বাবা, সাইন হয়ে যাবে। তাহলে সাইন 36 হলো। দেন সেম প্রসেসে এটা কোনটা যাবে, থার্ডে যাবে। তাহলে 1 2 3, থার্ডে গেল, মাইনাস হচ্ছে মানে ওখানেই পড়ে থাকবে। তাহলে ওখানে যদি পড়ে থাকে তাহলে কস নেগেটিভ হবে, তাহলে মাইনাস হলো। আর 3 থাকার জন্য কি হলো বাবা, কসটা হয়ে যাবে তোমার কাছে সাইন। তাহলে এটা সাইন 36 ডিগ্রি। ক্লিয়ার? এবার পরেরটায় যাই। পরেরটা দেখো কি আছে বাবা, কস 2 × 90। তাহলে একটা 90 দুটো 90 সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে। মাইনাস থাকলে ও এখানেই থাকবে, তাহলে মাইনাস হচ্ছে, তাহলে 2 আবার বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে কস কি হবে, কস কসই থাকবে। তাহলে প্রথমত সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য মাইনাস হচ্ছে, আর 2 থাকার জন্য কস কসই থাকছে, কস 18 প্লাস কস 18। এবার তুমি আরামসে এটা এটা ক্যান্সেল আউট, এটা এটা ক্যান্সেল আউট, দ্যাট ইজ 0। দেখেছো কত ছোট, কত সহজ, তাই না? খুব ক্লিয়ারলি বোঝাতে পারলাম। ওকে, চলো এবার আমি তোমাকে আর কতগুলো একটু নতুন টাইপ বলি। যেমন আমি কোয়েশ্চেন নাম্বার 3 এতক্ষণ বলছিলাম, 3 আন্ডারে 4টে সাম ছিল, 3টে বলেছি, একটা বলিনি। তবে আমি ওইটা আসছি, দুটো সাম বাকি আছে, শেষ পর্যন্ত দেখলেই তুমি দুটো সাম পেয়ে যাবে। একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখো। দেখো আমরা চলো কোয়েশ্চেন নাম্বার 4 এ যাই, তাই না? কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে আগে কোয়েশ্চেনটা তোমাদের সাথে শেয়ার করি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, বাংলায় বলছি, ইংরেজি টার্মেও তোমরা লিখে নিতে পারো। tan থিটা ইজ ইকুয়াল টু 5/12। বই লাগবে না, তুমি শুধু এটা লিখে নাও আমার সাথে সাথে। বলছে tan থিটা ইকুয়াল টু 5/12 এবং এবং সাইন থিটা বলছে ঋণাত্মক, সাইন থিটা বলছে ঋণাত্মক। তাহলে কি বললো, tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক বলছে হলে হলে cos থিটা এর মান নির্ণয় করো, cos থিটা এর মান নির্ণয় করো। এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন, যে cos থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো এবার তুমি বলবে যে স্যার এ তো tan থিটা 5/12 আমরা যা দেওয়া থাকতো ক্লাস 10-এ, আর cos থিটা তো এমনি আগে বার করতাম, তাই না? তুমি এটা মনে মনে ভাবছো, এবং দেখো ঠিকই ভাবছো, কিন্তু আমরা এখন শিখছি কি, যে যে ভ্যালুগুলো আমরা ফাইন্ড করছি সেখানটায় শুধু পজিটিভ কিন্তু হচ্ছে না, নেগেটিভও হচ্ছে। তাহলে ভালো করে বোঝো, মন দিয়ে বোঝো। আমাকে কি দেওয়া আছে আমি এবার অ্যান্সারটা বলি, তার সাথে তোমাকে একটু বোঝাই, খুব মন দিয়ে দেখো তো বাবা, বুঝতে পেরে যাবে। খুব ভালো করে দেখো কি বলেছে। বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12, এটা তোমার কাছে দেওয়া আছে। tan থিটা ইকুয়াল টু 5/12 এবং এবং সাইন থিটা, সাইন থিটা কি, ঋণাত্মক, 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 এই কথা বলেছে। এবার ভালো করে বোঝো তো বাবা, আমি যদি তোমাকে বলি দুটো অ্যাক্সিস যেমন আমি ড্র করি, সেটা যদি বলি, আগে এখানে এখানে তাকাও, এই একটা অক্ষ এবং এইও তোমার কাছে এই একটা অক্ষ, দুটো অক্ষ। তাহলে যেটা আমরা প্রথম পাত তৃতীয় পাত সবকটা বলছি, বলো তো বাবা tan থিটার আগে tan থিটা ইকুয়াল টু 5/12 বলেছে, তার মানে কি এর আগে কিছু নেই, মানে এটা পজিটিভ। তাহলে tan থিটা পজিটিভ কোথায় কোথায় হয় বাবা, tan থিটা পজিটিভ হয় এই জায়গাটা এবং এই জায়গাটা। কারণ কি, থার্ডে tan এর রাজত্ব, আর এটা তো কমন রুম বলেছিলাম, সবাই এর মধ্যে আছে। তাহলে এই দুটো জায়গায় কিন্তু tan থিটাটা কি, পজিটিভ। তাহলে tan থিটাটা এই দুটো জায়গায় পজিটিভ। ওকে, সাইন থিটা বলেছে দেখো ঋণাত্মক। তাহলে সাইন থিটা কি বাবা, সাইন থিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে সাইন থিটা ঋণাত্মক মানে কি, ঋণাত্মক কোথায় কোথায় হয় বাবা, সাইন থিটা, কারণ এখানে সাইনের রাজত্ব, আর এই দুটো জায়গায় ও পজিটিভ, কিন্তু সাইন থিটা ঋণাত্মক হয় এই একটা জায়গা এবং এই একটা জায়গা। থার্ডে ঋণাত্মক হয় কারণ ফোর্থটা কসের জন্য, এটা ট্যানের জন্য, ট্যানের জন্য যদি হয় এখানে সাইন থিটা ঋণাত্মক, আর এখানে কিন্তু পজিটিভ, আর এখানেও পজিটিভ। তাহলে ট্যান থিটা পজিটিভ, সাইন থিটা ঋণাত্মক,
এই দুটো সেম কথা কোন কোঅর্ডিনেটে হচ্ছে, এই জায়গায় হচ্ছে না, ভালো করে বোঝো। তাহলে এটুকু বুঝলাম যে দুটো কথা একসঙ্গে হোল্ড করছে ঠিক এই থার্ড কোঅর্ডিনেটটায়। তার মানে থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় পাদে দুটো কথাই মিলছে, অন্য জায়গায় কিন্তু বাবা মিলছে না। তাহলে দুটো কথা যদি একসঙ্গে সত্য হতে হয় তাহলে আমি বলতে পারবো থিটা, তাহলে নিচে লেখো সুতরাং সুতরাং থিটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে থিটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে কোনটার অবস্থান কোথায়? তৃতীয় পাদে। তাহলে তৃতীয় পাদে কে কে হয়? শুধু ট্যান আর কট ছাড়া বাকি সব পজিটিভ, ওই বাকি সব নেগেটিভ। ঠিক আছে, এবার চলো এইটুকুটা আমরা বার করে নিলাম, শুধু এইটুকুটাই এক্সট্রা যেটা আমি এতক্ষণ বললাম ক্লাস 10 এর সাথে। বাকি কিন্তু খুব সহজ। তাহলে তোমার কাছে ট্যান থিটা এটা দেওয়া আছে, আমার বার করতে হবে কস থিটা। তাহলে কস থিটা যদি বার করতে হয় আমি সেক পেয়ে গেলেই কস থিটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখি, আমরা জানি, আমরা কি জানি বাবা? আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তো চলো, তাহলে এটা যদি জানি তাহলে এখন আমি বলতে পারছি sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটার মান কত? 5/12। তাহলে এটার স্কোয়ার, তাই না? তাহলে 5/12 যদি স্কোয়ার হয় তাহলে 12 স্কোয়ার লসাগু, আর 12 × 144 প্লাস 25, তাহলে 169, দ্যাট ইজ 169/144। এবার দেখো sec থিটা কি হবে বাবা? রুট ওভার হবে। আর আমি বলেছি রুট ওভার বলে প্লাস মাইনাস দিতে হবে। তুমি ক্লাস 10এই তোমাদের বলে দিয়েছি। তাহলে 13/12 আমার কাছে অ্যান্সার হলো। এবার কোশ্চেন হলো প্লাস হবে না মাইনাস হবে। এবার দেখো একটু বোঝার চেষ্টা করো, প্লাস হবে না মাইনাস হবে এটা বুঝতে হবে। কারণ আমি একটু আগে বার করেছি থিটা কোথায় অবস্থিত বাবা? থিটা দেখো তৃতীয় পাদে অবস্থিত। তাহলে থিটা যদি তৃতীয় পাদে থাকে না, তাহলে তৃতীয় পাদে তো ট্যান আর কট পজিটিভ, বাকি সবাই তো নেগেটিভ। তাহলে সেক থিটা অবশ্যই নেগেটিভ হবে, তাই না? তাহলে -13/12 হলো। তাহলে আমাকে বার করতে হবে কসের মান। তাহলে অতএব কস থিটা মানে কি বাবা? কস থিটা মানে সেক কে উল্টে দিলেই পাবে। তাহলে -12/13, দ্যাট ইজ অ্যান্সার। দেখেছো কত সুন্দর ব্যাপার না? খুব সুন্দর করে কিন্তু আমরা বুঝলাম। ভালো লাগছে কিনা বলো? ভালো লাগছে, বুঝেছো? এ শোনো, ও সরি, আমি তো ক্লাসটা রেকর্ড করছি। যাই হোক, ঠিক আছে, চলো। উম, দেখো, ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 4। এবার দেখো আমরা দুটো সাম বাদ দিয়ে এসেছিলাম, দুটো কোয়েশ্চেন আমরা বাদ দিয়ে চলে এসেছিলাম। সেই দুটো কোয়েশ্চেনে যাব, কেন বাদ দিয়েছিলাম একটু বুঝতে পারবে তুমিও হয়তো, যে বাদটা কেন দিয়েছি। চলো ওই দুটো কোয়েশ্চেন নিয়ে একটুখানি আমরা টুক করে আলোচনা করে নিই। ওই কোয়েশ্চেনটা কত নম্বর ছিল বলেছিলাম? একের আন্ডারে আমার 4 ছিল প্রথমটা, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে তোমার অন্য ব্যাপার। কেন বাদ দিয়েছিলাম এবার আসছি, চলো। 1 নম্বরে 4 কোয়েশ্চেনটা আগে তুমি দেখো, লিখে নিই আগে, তারপর আমরা সলভ করব। চলো, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে আইভি। কোয়েশ্চেন নাম্বার আইভি কি কি আছে দেখো তো বাবা। আছে হচ্ছে cos স্কোয়ার π/8, এই পাই দিয়েছিল বলে আমরা তখন করিনি, প্লাস cos স্কোয়ার 3π/8 এরকম আছে, প্লাস আর দেওয়া আছে cos স্কোয়ার 5π/8। ক্লিয়ার? দেন দেওয়া আছে cos স্কোয়ার 7π/8, এটা আমার কাছে দেওয়া আছে, তাই তো? তাহলে cos স্কোয়ার π/8 আছে, cos স্কোয়ার 3π/8 আছে, cos স্কোয়ার 7π/8 আছে, আর আছে cos স্কোয়ার 5π/8। তাহলে এতগুলো টার্ম কিন্তু তোমার কাছে দেওয়া। কারণ এটা মানে
তুমি অবভিয়াসলি বলবে যে স্যার এটা মানে তো আমাদের পায়ের ভ্যালু বসিয়ে দেবো, কারণ আমরা যেহেতু পায়ের ভ্যালু আগে আগে বসিয়ে দিতাম, তাহলে সেইভাবে করব। কিন্তু আমি বলছি না, ওই জন্য আমি স্কিপ করে গেছিলাম পরে বলবো বলে। দেখো, আমি বলছি না, তোমাকে পায়ের ভ্যালু কিন্তু এখানে পুট করলে হবে না। এবার কোয়েশ্চেন হলো কেন? ধরো আমি তোমাকে একটু ভালো করে বোঝাই। ধরো আমি এখানে লিখলাম কস স্কোয়ার, ভালো করে দেখো, পাই/8 আছে। আমি এদেরকে এমন করে চেঞ্জ করব, বা এদেরকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করব যেন এই টার্মগুলোর মতো করে আসে। কেন বলছি এ কথা? ধরো আমি তোমাকে বললাম পাই মাইনাস 7 পাই/8, এটা আমি পাই/8 জায়গায় লিখছি। ভালো করে বোঝো, পাই-7 পাই/8। মনে আছে পূরক কোণে কি করতে বাবা? যে কোনো একটা কোণকে চেঞ্জ করতে, আর একটা কোণকে রেখে দিতে। দেখো আমি পাই/8 কে চেঞ্জ করেছি, একে কিন্তু বাবা রেখে দিয়েছি। এবার তুমি বলবে যে স্যার এটা কিভাবে হলো, আমি তোমাকে দেখাই। ধরো পাই-7 পাই/8 তুমি করো, দেখো 8 যদি এলসিএম হয় 8 পাই-7 পাই, দ্যাট ইজ পাই/8 হচ্ছে কিনা বলো? হচ্ছে তো। তাহলে এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে এটা এর মতো করে একে চেঞ্জ করে নিলাম। তাহলে পরেরটা দেখি আসছে কিনা। চলো, খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তাহলে কস স্কোয়ার, আমি এটা বলছি পাই-5 পাই/8, দ্যাট ইজ কি? তুমি 8 লসাগু করো, তাহলে 8 পাই-5 পাই, 3 পাই আসছে, মানে 3 পাইয়ের জায়গায় এটা লিখছি। তাহলে বাকি দুটো কিন্তু দেখো চেঞ্জ হবে না, যেহেতু একে চেঞ্জ করে ফেলেছি। তাহলে কস স্কোয়ার তুমি বলতে পারবে যে 5 পাই/8 প্লাস কস স্কোয়ার 7 পাই/8। তাহলে এটা তুমি বলতে পারছো, তাহলে এটা যদি বলতে পারো। এবার দেখো পাই মানে কি বাবা? পাই মানে 180। তাহলে পাই মানে 180, তাহলে 180 যদি হয় তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে 180 যদি হয় তার মানে আমি আর একটা লাইন দরকার হলে তোমাদের জন্য করি, হয়তো অসুবিধা হতে পারে। আমি বলছি 2 × পাই/2, 2 গুণ করেছি 2 ভাগ করেছি, তার মানে এখানে তো আর অসুবিধা নেই, কারণ পাই/2 মানে 90। তাহলে 2 × 90 চলে এসছে -7 পাই/8। এখানেও তাই করব। প্লাস ধরো কস স্কোয়ার, এখানেও করলাম, কি করলাম বাবা? 2 × পাই/2 করেছি, -5 পাই/8 করলাম। প্লাস কস স্কোয়ার 5 পাই/2 করছি, 8 করছি, প্লাস কস স্কোয়ার 7 পাই/8 করলাম। এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত করে নিলাম। এবার দেখো 2 × পাই/2 করেছি, তাহলে তুমি যদি ডায়াগ্রামটা ড্র করো তাহলে দেখতে পাবে 2 × পাই/8 বলতে 2 × পাই/2 মানে সেকেন্ড কোঅর্ডিনেট। আর আমি তোমায় কি বলেছি বাবা? স্কোয়ার থাকলে ওই সমস্ত কিছুই ভাববে না। তাহলে এটা কি হলো? এটা তুমি বলতে পারবে যে যেহেতু স্কোয়ার আছে, তাহলে প্লাস হোক মাইনাস হোক কোন কোঅর্ডিনেটে হোক জানার দরকার নেই। কারণ আমি বলেছিলাম শুরুতে যে যদি মাইনাস আসে তাহলে সে প্লাস করে দেবে স্কোয়ার থাকার জন্য। তাহলে এটা তুমি, যেহেতু 2 আছে তোমার হাতে, দেখো সামনে 2 আছে, তাহলে 2 থাকার জন্য যেহেতু জোড় সংখ্যা, তাহলে কস কসই থাকবে। তাহলে তুমি বলতে পারবে কস স্কোয়ার 7 পাই/8। সেম ভাবে এটাও তাহলে বলতে পারবে কস স্কোয়ার 5 পাই/8। ওকে, দেন তারপরেরটা কি বলতে পারবে? কস স্কোয়ার 5 পাই/8। আবারও তুমি বলতে পারবে কস স্কোয়ার 7 পাই/8। তাহলে আলটিমেটলি সব দুটো দুটো করে চলে এলো, তাহলে 2 cos² 7 পাই/8 এলো। সেম ভাবে 2 cos² 5 পাই/8 হলো। ক্লিয়ার না? আচ্ছা, ওকে। এবার দেখো তো বাবা, এইটাকে এর রেসপেক্টে আনতে পারি কিনা, এইটাকে এর রেসপেক্টে আনতে পারি কিনা। এবার তুমি বলবে কিভাবে? এখানে আছে কত? 5 পাই/8, বা এখানে আছে কত? 7 পাই/8। আমি সাপোজ তুমি এইটাকে এটার রেসপেক্টে দেখো, এটা হয়তো একটু তোমার অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমি তোমাকে ডিটেলসে ভেঙে দেখাচ্ছি। ধরো আমি এখানে বললাম কস স্কোয়ার, একটু ফাঁকা দিয়ে লিখলাম পাই/2, ঠিক আছে না? পাই/2 আর -5 পাই/8 লিখে দিলাম, কারণ আমি এইটাকে এবার এর রেসপেক্টে ভাঙছি। এবার তুমি বলবে স্যার এটা কিভাবে কি করলাম? এটা দেখো আমি ধরো জানি না, একদম নতুন আমরা, আর সত্যি তো আমরা নতুন, আমরা এটা জানি না ভাঙা।
আমার মনেও নেই, তাহলে আমি পাই/2 মাইনাস এটা করছি, তাহলে 8 লসাগু হবে। 8 যদি লসাগু হয় তাহলে এখানে 8 হলো, তাহলে 8 পাই থেকে 5 পাই বাদ দিলে কত, 3 পাই আসছে, তাহলে হচ্ছে না। তাহলে আমি আরেকটু করে যদি একটা তোমার কাছে যদি একটা আমি করে দিই, এটা ভালো করে বোঝো, আমার 7 আনতে হবে। যদি আমি একটা 3 করে দিই, খুব ভালো করে দেখো, 3 করে দিলে এবার তুমি রাফে দেখো, দেখো চলে আসবে। ধরো এইটা রাফটা করছি তো, এবার আমি করছি 3 পাই/2 করেছি, -5 পাই/8 করেছি, তাহলে তোমার কাছে 8 এলসিএম, তাহলে 2 4 8, 4 3 12 পাই -5 পাই, দ্যাট ইজ কত, 7 পাই। তাহলে এটার জায়গায় এটা লিখতে পাচ্ছি, তাহলে আর একটাকে রেখে দেবো। দেখো খুব ইন্টারেস্টিং না? দেখো তাহলে এটা তুমি বলতে পারছো কস স্কোয়ার 5 পাই/8। আবারও সেম ভাবে 2 আমি কমন নিয়ে বাইরে রাখলাম, আবারও সেম ভাবে বলেছি স্কোয়ার থাকলে তুমি কি করবে বাবা, স্কোয়ার থাকলে তুমি কখনোই প্লাস মাইনাস দেখবে না, কোন কোঅর্ডিনেটে পড়ছে জানার দরকার নেই। তাহলে 3 আছে, 3টা কি সংখ্যা, 3টা হচ্ছে, দেখো বাবা 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কস কি হয়, কস সাইন হয়। আচ্ছা সরি, একটু ইয়ে হলো, একটা দাগ হয়ে চলে এসছে, তাহলে কসটা তখন সাইন হয়ে যাবে। তাহলে আমি এখন বলতে পারবো সাইন স্কোয়ার 5 পাই/8, ক্লিয়ার, প্লাস কস স্কোয়ার 5 পাই/8। ওকে, তো চলো এবার এইখান থেকে এই পর্যন্ত এই টার্মটার কত, এই টার্মটার ভ্যালু বাবা 1। কেন বললাম এটা 1, তুমি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়েছে, তাহলে 1 হয়েছে না, তাহলে 1, 2 ইন্টু 1 মানে 2, তাহলে দ্যাট ইজ তোমার কাছে অ্যান্সার। যে সামটা আমি ছেড়ে এসেছিলাম সেই সামটা কিন্তু এখন তোমায় আমি কিন্তু বলে দিয়েছি, একদম সেম ভাবে, একেবারে সেম ভাবে আর একটা সাম ছেড়েছিলাম, সেই সামটাও এরকম টাইপের, আমি তোমায় দেখাই। চলো, নেক্সট বলেছিলাম আমরা 2 এর আন্ডারে 3টা ছেড়ে 2টা ছেড়ে এসেছিলাম, তো চলো 3 এর আন্ডারে 2টা বলি। তাহলে 3 এর আন্ডারে নাম্বার 2 সাম কি আছে দেখো, আছে tan পাই/12, এটা আছে, তারপর আছে tan 5 পাই/12, এটা আছে, তারপর আছে tan 7 পাই/12, এটা আছে, নেক্সট আছে হচ্ছে তোমার tan 11 পাই/12, এরকম আছে। এইটা প্রুভ করতে দিয়েছে 1 হবে, হ্যাঁ তুমি পাশে লিখে নাও, এইটা কোশ্চেনটা হলো এইটা ইকুয়াল টু 1, পাশে লিখে নাও, তারপর থেকে অ্যান্সার করো, আমি আর বলছি না, লিখছি না। তাহলে এটা প্রুভ করতে দিয়েছে 1, তো চলো এটা তাহলে আমরা সেম ভাবে করার চেষ্টা করব, তাই না? তাহলে দেখো তো বাবা, এটা যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি তাহলে কিভাবে কি করব, তাহলে আমি এইটাকে ওই 11-এর মতো করে লিখতে পাচ্ছি কিনা একবার দেখে নিই, তাহলেই হয়ে গেল। ধরো আমি তোমাকে বললাম, ভালো করে বোঝো, tan, তাহলে এটাকে আমি বলছি পাই-11 পাই/12, তুমি বলবে কেন, 12 লসাগু করো, তাহলে 12 পাই - 11 পাই, তাহলে পাই হয়ে গেল, ক্লিয়ার। তো চলো নেক্সট আমি এটাকে বলতে পারবো পাই-7 পাই/12, ক্লিয়ার, তাহলে tan এটা হলো 7 পাই/12, ওকে, tan তারপরে হলো 11 পাই/12, ক্লিয়ার। ওকে চলো, দেন পাই আছে, তাহলে আমি আগে কি বলেছিলাম বাবা, এটাকে তুমি 2 × পাই/2 করে নাও, -11 পাই/12, tan 2 × পাই/2 -7 পাই/12, ক্লিয়ার। তাহলে tan, এবার তুমি বলতে পারবে 7 পাই/12, আর tan এটা বলতে পারবে 11 পাই/12, ক্লিয়ার। তো চলো তাহলে 2 × 90 কোন কোঅর্ডিনেটে পড়েছে বাবা, সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু মাইনাস হয়, কারণ পাই/2 90, তাহলে এটা একটা মাইনাস হলো, ক্লিয়ার। তাহলে এইখানে একটা মাইনাস হলো, এখানেও আর একটা মাইনাস আসবে, তাহলে আমি আপাতত এখানে মাইনাস আসছে আমি এটাকে লিখি, তাই ট্যানটা ট্যানই থাকছে, tan 11 পাই/12, তাহলে এইটা আমার কাছে আসছে tan 11 পাই/12, যেহেতু 2 × পাই/2 করেছি, তাহলে 11 পাই/12। আমি আগে বলে নিই যে আগের মতো সেম ভাবে করছি, কোথায় গিয়ে আমার সমস্যা হচ্ছে কি হচ্ছে পরে সব বুঝতে পারবে, একদম সিমিলার সিমিলার মেথডে করছি, ঠিক আছে না? চলো এটাকেও যদি তুমি তাই করো তাহলে কি পাবে বাবা, এখানেও 2 × পাচ্ছ, তার মানে এটাও তুমি
ট্যানই পাচ্ছ, কিন্তু একটা মাইনাস আসছে, মাইনাস ট্যান 7π/12। ক্লিয়ার? তো চলো নেক্সট এটা কি আসছে বাবা, ট্যান 7π/12। তাহলে এটা এলো। আচ্ছা, এটা তো আমার সেমই ছিল, আর একটা ট্যান 11π/12। ওকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, কারণ সব মাল্টিপ্লিকেশনে আছে। এবার দেখো এইটা আর এটা বাবা সেম, তাহলে ওই দুটো সেম, তাহলে এই জিনিসটা আর কোনটা বললাম, এইটা সেম, তাহলে এটা আমি কি বলতে পারবো, এটা আমি বলতে পারবো ট্যান স্কোয়ার 11π/12। তাহলে এটাও সেম, তাহলে এটাও বলতে পারবো ট্যান স্কোয়ার 7π/12। এবার কি করব বাবা, এটাকে চেঞ্জ করব, যে কোন রেসপেক্টে, ধরো এটাকে এর রেসপেক্টে চেঞ্জ করব। কিভাবে করব, আমি তোমাকে বলেছি যে তুমি ধরো একদম পারছো না, তাহলে π/2 ফার্স্ট লেখো, মাইনাস তুমি 11π/12 লেখো। ক্লিয়ার না? তাহলে এবার দেখো 2 যদি লসাগু হয়, এখানে 6 আসছে, তুমি যদি এখানটায় করো কি 3 দাও, তাহলে কি হবে, 3 দিলে হচ্ছে, দেখো যখন তুমি 3 দিয়ে দেবে, তাহলে 12 এলসিএম বা লসাগু, তাহলে 2 6 12, 6 3 তাহলে 18 হচ্ছে, 18π থেকে 11π বাদ দিলে তুমি তখনই বলতে পারবে যে 7π/12 হচ্ছে। তার মানে কি 7, তাহলে আমি 7 মানে 11টা আনতে চাইছি, তাহলে এটাকে 7 লিখে দেবো, এটাকে 7 লিখে দেবো। এবার দেখো এইটার জায়গায় এটা হচ্ছে, তাই না? তাহলে এটাকে আমি এখন বলতে পারবো ট্যান স্কোয়ার 7π/12। ক্লিয়ার? তাহলে এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে, যেহেতু স্কোয়ার আছে আমার আর ভাবার দরকার নেই, তাহলে 3 আছে মানে আমার এটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার 7π/12। আর এই যে ট্যানটাকে উল্টে দিলে কি হয় বাবা, কট হয় না? কত সুন্দর দেখো, তাহলে এটা 7π/12। তাহলে দেখো এটা ক্যান্সেল আউট হলে ইকুয়াল টু 1। দেখেছো? তাহলে দেখো এটা কিছুই ছিল না, পাইটা দিয়ে একটু বিভ্রান্তিতে ফেলেছিল, শুধু পাইটা দেওয়ার জন্য একটু চেঞ্জ হয়েছে অঙ্কটা, বাদ বাকি দেখো কিন্তু কিছুই আমার কাছে নেই। বাদ বাকি কিন্তু আমার আর কোনো অসুবিধা নেই, শুধু পাইটা দেওয়ার জন্য কিন্তু ভ্যালুটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, চলো দেখো তাহলে আহ, আমরা মোটামুটি এইটা একদম ফার্স্ট চ্যাপ্টারের কিছুটা পোর্শন কিন্তু অলরেডি আমরা পড়ে ফেললাম গল্পের ছলে, মজার ছলে, পুরো ডিটেলসে। আমাদের এটা হচ্ছে মোটামুটি ট্রিকোনোমেট্রির ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল, এটাই হচ্ছে সেরকম একটা চ্যাপ্টার, আরো কিছু সাম এর মধ্যে আছে। তাহলে আপাতত আজকের আমরা এই পর্যন্ত রাখি, পুরোটা করলাম। আমি শুধু তোমাদের কাছ থেকে রেসপন্স পেতে চাই যে তোমরা এই বুঝতে পারলে কিনা আমাকে একটু জানিও। আর এই যে ক্লাস 11-এর যে শুরুটা, এটা কেমন লাগলো, শেষের দিকেও আমরা যাব পরপর, যার শুরুর দিকে শেষের দিকে ভালো তার অটোমেটিক্যালি ভালো হবে। তাহলে আগে তোমরা দেখো যে এটা হচ্ছে যতটা হয়েছে ততটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু বাদ বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেটা কিন্তু তোমাদেরকে রোধ করা কোনো রকম ব্যাপার নয়। আমি আরো কতগুলো ক্লাস দেখবো কি কি করা যায় সময় নিয়ে নিয়ে, যে তোমরা তাহলে বুঝতে পারবে যে কেমন টাইপের বা কঠিন লাগছে না সহজ লাগছে। যদি তুমি বুঝতে পারো তাহলে কোনো ডাউট নেই, তাহলে তুমি কিন্তু ম্যাথস তোমার ভালো লাগবে। যদি তুমি বুঝতে পারো, যদি না বুঝতে পারো তাহলে আমার কিছু করার নেই, আমাদের কিছুই করার নেই। আশা করি সকলেই বুঝতে পেরেছো, আশা করি ভালো লেগেছে পুরো টপিকটা যা যা পড়িয়েছি। আর কি করবে বলতো, খুব ভালো করে সামগুলো দেখে দেখে দেখবে, নিজে নিজে দেখো, দেখে প্র্যাকটিস করো, পাই টু পাই ধীরে সুস্থে দেখো, দেখে পুরোটা দেখে দেখবে, প্র্যাকটিস করলে পুরোটা রেডি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো এই অবধি থাকলো। আর একটা কথা একটু বলে রাখি, বা একটা কথা একটু তোমরা মাথায় রেখো, যারা বা যে সমস্ত তোমার বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে সায়েন্স নিতে চাইছে কিন্তু বুঝতে পারছে না যে কেমন কঠিন হবে না সহজ হবে, তাদের সাথে এটা একটু শেয়ার করে দিও। তাদের সাথে শুধু এটা শেয়ার করে দিও, অন্য কিছু আমি বলছি না বা কি করতে হবে না করতে হবে, একটু শেয়ার করে তাদেরকে দিও, যাতে তারা দেখে অন্তত বুঝতে পারে যে আমাদের অঙ্কের প্যাটার্ন কেমন বা কেমন কি। যাই হোক, ঠিক আছে, চলো, না করলে না করবে, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেরাই ফার্স্ট অফ অল করো, ব্যাস। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।